প্রিয় দর্শক বন্ধুগণ, বিশেষ এই লাইভে আপনাদের স্বাগত জানাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন ব্লগার, অ্যাক্টিভিস্ট, লেখক আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন এবং ধন্যবাদ জানবেন। অনেক ধন্যবাদ আসাদ আপনাকে এবং এই অনুষ্ঠানটাতে যুক্ত হয়ে আমার খুবই ভালো লাগছে। আ বহুদিন আপনার সাথেও কথা হয় না। অনেকদিন হয়ে গেছে। আপনার সাথেও কিছুক্ষণ কথা গল্পগুজব করা যাবে। আর আপনি আমাকে যখন বলেছেন তখন আমি বুঝতে পেরেছি যে এটা আসলে আ একটু গল্পের মতো হবে আলোচনাটা। আ আমাদের যদি এরকম হয় তাহলে আমি আ চেষ্টা করব যে আপনার সম্পর্কেও মানে আমারও কিছু প্রশ্ন থাকতে পারে। আমিও যদি সেই প্রশ্নগুলো আপনাকে করি তাহলে আপনিও যদি সেই প্রশ্নগুলোর তাহলে মনে হয় যে পুরা আলোচনাটা জি, অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা টাইটেল বা ডেসক্রিপশন থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমান বাংলাদেশকে কিভাবে দেখছেন আসিফ মহিউদ্দিন ভাই। আ আসিফ মহিউদ্দিন ভাই, আপনি তো মুক্ত চিন্তার যে বিকাশ বা মুক্ত মত প্রকাশের যে স্বাধীনতা, এটা যেন আমরা সবাই করতে পারি এবং একটা জ্ঞানের কোষ হিসাবে আপনি সংশয়.com কে সমৃদ্ধ করেছেন। তো এই মুক্তমত চর্চার বিকাশের জন্য যেহেতু দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন, আপনার দুটো পক্ষ অন্ততপক্ষে আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে আপনার প্রতি কৃতজ্ঞতা সুলভ আমরা যারা আছি যে আপনি আম আ এটা ভালো কাজ করছেন। আপনি কেমন আছেন এটা আমাদের কাছ থেকে জানতে চাওয়া। আবার আরেক পক্ষ আছেন যারা প্রতিনিয়ত দোয়া-দরুদ করেন। তো তাদের দোয়া-দরুদ ফলছে কিনা? মানে আপনি কেমন আছেন সত্যিকার অর্থে? আ এখন আমি বলতে যে জিনিসটা বুঝি আমরা যে ব্যক্তিগতভাবে আমি তো আসলে আমি না, একা না। আমার পরিবার বা আমার পরিচিত যে মানুষেরা আছে, আমার যে ভালোবাসার মানুষেরা আছে, তারা যখন ভালো থাকবে তখন তো আমি আসলে সামগ্রিকভাবে ভালো থাকি। আর সেটাই হচ্ছে আমি আসলে। সবাই মিলে যদি আমরা ভালো থাকি তাহলে আ আমার যে বাংলাদেশে যে বন্ধুরা আছে, বাংলাদেশে যে শ্রোতারা আছে, আমাদের যে Facebook বন্ধুরাও যে সোশ্যাল মিডিয়ায় যারা বন্ধুরা আছে, তারাও যখন সবাই মিলে যখন আমরা ভালো থাকি তখন আসলে ভালো একটা বোধ হয় যে আমি ভালো আছি। কিন্তু আ এই দিক থেকে দেখলে তো আসলে আমরা ভালো নাই আসলে। অনেক কিছু শুনতে পাই বাংলাদেশ থেকে, অনেক খবর শুনতে পাই। বাংলাদেশের কথা এখন দেখেন আমি আমি তো ইউরোপে থাকি অনেক বছর হয়ে গেছে। ১০ বছরের বেশি হয়ে গেছে। এই যে ১০ বছরের বেশি এই আগামী কয়েক মাস পরেই ১১ বছর হয়ে যাবে আমার। তো এই দেশে এসে আমি যে এই জিনিসগুলো দেখেছি যে এই দেশটা হচ্ছে খুবই ব্যস্ত দেশ এবং মানে সময় খুব দ্রুত কেটে যায়। আর বাংলাদেশে যেমন ধরেন বাংলাদেশে যখন থাকতাম তখন ধরেন লোকাল বাসে উঠেছি। মানে ৩০ মিনিটের রাস্তা যেতে লাগতেছে ২ ঘন্টা। তো ওইখানে বসে বাসে বসে অনেক সময় ভাবতাম মানে করার তো কিছু ছিল না। সেজন্য যেই কাজগুলো করতাম যে মনে অনেক চিন্তা ভাবনা করতাম। অনেক কিছু নিয়ে ভাবতাম। অনেক দার্শনিক চিন্তা মাথায় আসতো। অনেক বই সাথে বই রাখতাম, বই পড়তাম বা একটা কিছু করতাম। একটা সময় কাটাবার জন্য একটা কিছু করতে হতো। বা ধরেন পাশের সিটে একজন ভদ্রলোক বসেছেন, উনার সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি? আমরা পানি পাচ্ছি কতটুকু ভারত থেকে? বা শেখ হাসিনা, খালেদা জিয়া কে ভালো? এইগুলা নিয়ে আড্ডা-টাড্ডা মারা শুরু করে দিতাম। তখন দেখা যেত যে সময়ে খুবই ঘটনাবহুল ছিল বাংলাদেশে। কিন্তু এই মানে ইউরোপে আসার পরে এত ঘটনা ঘটে না এখানে। এখানে রেয়ার এই ধরনের ঘটনা ঘটা খুবই রেয়ার। বাংলাদেশে যখন ছিলাম বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচির সাথে যুক্ত ছিলাম, বিভিন্ন ধরনের লেখালেখির সাথে যুক্ত ছিলাম। একেক দিন দেখা যেত একেকটা নতুন ইস্যু আসতো এবং সেটা নিয়ে আমাদের কাজ করতে হতো। কোথাও সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, কোথাও ধর্ষণ হয়েছে, কোথাও মানে পুলিশ নির্যাতন করেছে, পুলিশ গুম করে নিয়ে গেছে। এটা নিয়ে হয়তো আমরা একটা মানববন্ধন করছি বা একটা লেখালেখি করছি। মানে ঘটনাবহুল জীবন ছিল। কিন্তু এখানে মানে জীবনটা এত ঘটনাবহুল না। খুবই শান্তিপূর্ণ, খুবই মানে সবাই খুব ঠান্ডা। সবাই প্রবলেম সলভ এর ক্ষেত্রে তারা সময় নিয়ে ধীরে প্রবলেম গুলো সলভ করে। তো এই যে পার্থক্যটা তো আমি দেখি এখানে এবং এই জিনিসটাতে যে জিনিসটা মনে হয় যে যদি ব্যক্তিগতভাবে বলেন তাহলে একা আমি বা আমার পরিবার এরা ভালোই আছে। এরা খারাপ নেই। এই ইউরোপের জীবন খুবই চমৎকার জীবন, শান্তিপূর্ণ জীবন। কিন্তু যখন আমি আ ধরেন এই যে সোশ্যাল মিডিয়া গুলা, নিউজ পেপার গুলা যখন পড়ি তখন তো আর ভালো থাকা যায় না। তখন দেখতে হয় যে এই জায়গায় আক্রমণ হয়েছে, সেখানে এটা হয়েছে। তখন এবং এই যে কয়েকদিন আগে যেই ঘটনা ঘটে গেল যে এই রাজনৈতিক যে উত্থান-পতন ঘটে গেল, সেটা নিয়েও এতগুলা ছাত্রকে মেরে ফেলা হইল। সরি। এই যে মানে এই জিনিসগুলো আমরা অনেক বছর ধরে প্রতিবাদ করছি যে শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের যে পুলিশি যে নির্যাতন হয়, পুলিশ যে ধরে নিয়ে যায়, কিছু একটা লিখলেই কিছু একটা জায়গায় লাইক দিলে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। একটা ছেলে কোনো একটা পোস্টে লাইক দিয়েছে মাত্র বা একটা ছেলে লিখেছিল আমার যত মনে পড়ে একটা ছেলে লিখেছিল, শেখ হাসিনার মৃত্যু কামনা করে কি যেন একটা লিখেছিল। একটা Facebook হুম। পোস্ট। এটা একটা জাস্ট একটা Facebook পোস্ট। এটা তো এমন কোনো ক্রাইম না। এবং সেই ছেলেটাকে ৭ বছরের জেল দিয়েছিল। এই রকমের ঘটনা তখন দেখতাম এবং তখন মানে খারাপ লাগতো যে আমি তো আসলে তখন ভালো থাকতাম না। রাতে ঘুমানোর সময় এই জিনিসগুলা মাথায় আসতো বারবার। আ এখানে দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আপনার ঘড়ি ধরে আপনার কাজ করতে হবে। একদম সেকেন্ডে, মিনিটে আপনার কাজ করতে হবে। আপনার যে একজনের সাথে মানে মিটিং আছে, সেই মিটিং এ একদম এক্সাক্টলি সেই সময় গিয়ে পৌঁছাতে হবে। ১ সেকেন্ড দেরি হলেই তাদের চেহারা কালো হয়ে যায় যে আমি কেন দেরি করলাম? বা বাস এখানে লেট করবে এরকম কোন সম্ভাবনা খুব কম যে বাস মানে লেট করবে।
আসিফ ভাই মানে টাইমের দিক থেকে জার্মানি মানে পুরো বিশ্ব তো এটা স্মরণ করে যে জার্মানি মানে সেকেন্ড হিসাব হয়। এখানে আ সেকেন্ডের হিসাব হয়। কিন্তু বাংলাদেশে তো সেগুলা হতো না। দেখা যেত একটা বাস আসতেছে, অনেকক্ষণ আমরা বসে আছি বাসের জন্য। ১ ঘন্টা ১.৫ ঘন্টা বসে থাকা কোনো ঘটনাই ছিল না বাংলাদেশে। আমার জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যে ১-১.৫ ঘন্টা বসে থাকতে হয়েছে বাসের জন্য। তো এই জীবনটা হচ্ছে গিয়ে এত কিছু ইউরোপের জীবন এত চিন্তা করার মতো সময় বা এত জিনিস নিয়ে ভাবার মতো মন মানসিকতা মানুষের থাকে না। কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, আমরা যারা অ্যাক্টিভিস্ট, আপনিও আছেন, আমিও আছি। আমরা যারা অ্যাক্টিভিস্ট আমরা কিন্তু দেশের কথা আমাদের মাথায় ঘুরতে থাকে সারাক্ষণ যে এই বিষয় কি হলো? চট্টগ্রামে এই সময় একটা ঘটনা ঘটেছে। সেই জিনিসটা অফিসের কাজের মধ্যেও আমাদের মাথায় সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে। এখন এ থেকে তো আমাদের আসলে নিষ্কৃতি নাই। আমরা তো আসলে এ থেকে বের হতে পারব না। কারণ আমরা এগুলোর সাথে এমনভাবে জড়িয়ে গেছি যে এখান থেকে বের হওয়া আমাদের পক্ষে এখন আর সম্ভবও না। তো এই বিষয়ে আমিও আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কেমন আছেন? আপনার জীবন কেমন চলছে? অনেক ধন্যবাদ আসিফ ভাই। এই যে ডিভাইস যখন মোবাইল ফোনটা হাতে নিচ্ছি, মনে হচ্ছে যে একটা মানে সুন্দর সবুজ বা সবকিছু শান্ত একটা জায়গা থেকে এই যে ধর্মের যে নরকের কথা বলে জাহান্নামে, যে জাহান্নামে ঢুকলাম আহারে! কিন্তু বাদ দিতে তো পারি না। ওটা তো আমার মাতৃভূমি, আমাদের দেশ। আমরা যে কারণে আপনি আসিফ ভাই এই যে দীর্ঘ এত বছরের কথা বলছিলেন আপনি জার্মানিতে আছেন যে তারপরেও এই মাতৃভূমির মুক্তির জন্য মানুষের স্বাধীনতার জন্য আমাদের এই টক্সিসিটি গুলো নিতে হয়। মানে আমরা চাইলেও এটা ইগনোর করতে পারি না। মানে হ্যাঁ, অনেক খারাপ হচ্ছে দেখে। আবার একদিকে আওয়ামী লীগের যারা লোকজন তারা চিন্তা করে আচ্ছা আমার নেত্রী কেন নাই? আমার নেত্রী আসবে, আইসা মানুষের জেলে ধরে নিয়ে যাবে, মানুষের শাসন করবে, শোষণ করবে। ওইটা তাদের তৃপ্তি। আবার এই যে মোল্লা মুন্সিদের গোষ্ঠীর কথা বলতেছিলেন আসিফ ভাই। শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুকে নিয়ে মানে ওই যে কটূক্তি, এগুলোর কারণে মানুষের জেল দিছে, জুলুম করছে। কিন্তু তখন তো আমরা দেখছি মোল্লাপক্ষ যখন দেখতো কোনো নাস্তিক বা কোনো ব্লগার বা কোনো ব্যক্তি যার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিটা আঘাতের অভিযোগ, তাকে অ্যারেস্ট করলে তারা খুব বগল বাজাইতো। মানে খুবই আনন্দ তাদের। একইভাবে তারাও কিন্তু শোষণের শিকার হইছে। এই শেষে আইসা যখন জুলাইর সময় দেখলো যে শেখ হাসিনার তার যে চিরাচরিত আচরণ সেটা যখন করল, তখন বলতেছে গণহত্যা হইতেছে। আসিফ ভাই একইভাবে তো আমাদের শাহবাগে যখন তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারল না, তখন পিটানো হইছে। তারা এই মোল্লা মুর্শিদের সাথে মিলা তাদের কওমি জননী হওয়ার জন্য শেখ হাসিনা এতগুলো মডেল মসজিদ তৈরি করছেন। মাদ্রাসার এই অশিক্ষিত মানে সুশিক্ষিত না তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে ঢোকার সুযোগ করে দিয়েছে। সেখান থেকেই তো আমরা শেখ হাসিনার পতনটা দেখলাম। আসিফ ভাই এটাই ছিল আমার মতামত। এখন আমি আপনাকে ২য় একটা প্রসঙ্গে যেতে চাই যে, আমরা অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা করেছি। তার মধ্যে আপনি ২ ভাবে ভিকটিম। একটা হচ্ছে যে আপনার উপরে শারীরিকভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ হয়েছিল। মানে আপনি বেঁচে গেছেন এটা খুবই আনন্দের আমাদের জন্য। আবার অপরদিকে আপনাকে জেলে যাওয়া এবং দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই আলোচনা দেখে আমাদের দেশের কিছু প্রগতিশীল বা যাদেরকে প্রগতিশীল বলা যাবে না, সুশীল আরকি। হ্যাঁ? তো তারা আমাদেরকে বিভিন্ন সময়ে দোষারোপ করতেন যে, "কি দরকার? এগুলো নিয়ে এই ধর্মীয় অনুভূতিতে আঘাত, এই আ কোর বিষয়গুলোতে আঘাত করার কি দরকার আছে? মানে আমরা যারা সমালোচনা করছি তারা তো ফুল, লতা-পাতা, পাখি এগুলো নিয়ে থাকলেই পারতাম।" কিন্তু আমরা বারবার কিন্তু একটা কথা বলে এসেছি যে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অন্ততপক্ষে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধর্মীয় এবং যে ধর্মটা সবচেয়ে থ্রেট সেটা হচ্ছে ইসলাম। কিন্তু ওই যে সুশীলরা তারা এটা স্বীকার করতে চান নাই। কিন্তু এখন আমরা কি দেখছি? অল্প একটু কিন্তু সুযোগ পাইছে। শেখ হাসিনার পতন, ইসলামপন্থীরা একদম মানে আ পাল্লা দিয়ে তারা তাদের ভয়াবহতা দেখাচ্ছে। তারা যত ধরনের সর্বনাশ এই দেশে করা যায় তারা করেছে। এখন মানে এই সুশীলদের অবস্থান থেকে বা আমাদের এখন কি করা উচিত? আমরা কি আসলে সেই সুশীলদের সেই পরামর্শ মেনে নেব? ফুল লতাপাতা এগুলো নিয়ে ব্যস্ত থাকবো? নাকি তারা যে তাদের সেই যে তাদের যে অবস্থান সেখান থেকে সরে আসবেন? কি মনে হয় আপনার? যেটা মানে অনেক মানে শুনেছি আমরা যে কি আমাদের করা উচিত, কি নিয়ে লেখা উচিত তারা আমাদেরকে হুম, বলে দিচ্ছে। শিখিয়ে দিয়েছেন যে এটা নিয়ে তোমরা মানে একজন শিখিয়েছিলেন যে ঢেঁড়স চাষ করা উচিত আমাদের। ঢেঁড়স চাষ করলে সে এখন উপদেষ্টা হয়েছে। সেই ভদ্রলোক এখন তার সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নাই। আ মানে এমনিতে ভালো লোক সে। কাজও ভালো। সে মানে যে সিনেমা বানায় বা যেই নাটক বানিয়েছে সেগুলো ভালো। সেগুলো খারাপ কিছু বলার মতো আমার কাছে নাই। কিন্তু ওই যে ঢেঁড়স চাষের যে পরামর্শটা দিয়েছিল সে, এখন আ বা সে সে এখন উপদেষ্টা হয়েছে শুনলাম। এখন তার বিরুদ্ধে কিন্তু তো মোল্লারা খেপে উঠেছে এটাও এক্সাক্টলি শুনেছি। তাকে নাস্তিক বলা হইতেছে, শাহবাগী বলা হইতেছে, তারে মাইরে ফেলারও কথা অনেকে এটা তো বলতেছে। ভুল মানে না, ভুল কিছু তো না আসলে। আমরা তো জানি। সে যে মানে যতই ভেগ ধরুক Facebook এ এসে যতই ভেগ ধরুক, যতই ধর্মের কথা বলুক, এই যে যেমন ধরেন আসিফ নজরুল সে মক্কা-টক্কা গিয়ে হুম, ছবি-টবি দিল যে সে কত ধার্মিক এবং সে নাকি নবীর সিরাত আগে পড়ে নাই কেন এটা নিয়ে আফসোস করল। এ এর এর কথা তো আমরা জানি। এরা যে এবং এদের যে গুরু মশাই যে ফরহাদ মজহার সে যে সেই মানে সেই আমলে যে যেই কাজ করেছে সেগুলো এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করার মতো সাহস পায় না। যেমন ধরেন আম লিভ টুগেদার এর যে কনসেপ্ট, হ্যাঁ? ইউরোপিয়ান কনসেপ্ট বা আমেরিকান কনসেপ্ট। এটা আসলে আমেরিকান কনসেপ্টও না, এটা বাংলাদেশে বা বাংলা ইসের ভিতরে অনেক আগে থেকেই ছিল। আপনি যদি শরৎচন্দ্রের উপন্যাস পড়েন সেখানেও দেখবেন লিভ টুগেদার করতেছে। তারা একসাথে থাকতেছে, একসাথে বসবাস করতেছে। তার মানে হচ্ছে হুম। বাঙালি সংস্কৃতিতে এটা বহুকাল আগে থেকেই ছিল একসাথে বসবাস করা।
এই ফরহাদ মজহার কিন্তু বহু আগে থেকে লিভ টুগেদার করছেন এবং এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা এমন বলছি না যে এটা খুব খারাপ কাজ তা বলছি না। অবশ্যই উনি এবং উনার যে পার্টনার উনারা যদি লিভ টুগেদার করতে চান সেটা তো খুব ভালো ব্যাপার। কিন্তু একই সাথে যখন আমরা দেখি যে হেফাজতের সে একজন আ রা রা দার্শনিক গুরু, জামাতে ইসলামীর হুম, একজন দার্শনিক গুরু আবার সে লিভ টুগেদার করতেছে, বাউলগিরি করতেছে, লালন ফকিরের আখড়ায় যাচ্ছে এবং এই আধ্যাত্মিক কথাবার্তা বলতেছে। এইগুলা না মানে সবকিছু এমন হিপোক্রিসিতে ভরপুর, এমন স্ববিরোধিতায় ভরপুর যে একজনের কোনো অবস্থান কোনো পরিষ্কার না। ধোঁয়াটে একটা অবস্থান এবং তাদেরকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তারা এমনভাবে ব্যক্তিগত জীবন এবং তাদের যে মানে মতাদর্শ সেগুলোর সাথে আপনি মেলাতে পারবেন না অনেক কিছুই। তো এই জিনিসগুলা আমি যেটা মনে করি যে তাদেরকে তাদের কাজ তারা করুক। কিন্তু আমাদের কাজ তো আমাদের চালিয়ে যেতে হবে। দেখেন ইউরোপে যেই আ রেনেসা হয়েছিল, সেই রেনেসার মূল ভিত্তি ছিল কিন্তু ধর্মের আ বিরোধিতা করা, ধর্মের সমালোচনা করা। আপনি দেখেন ইউরোপের যে এত বড় মুভমেন্ট হয়ে গেছে, এত বড় ভাব আন্দোলন হয়ে গেছে, এত বড় চিন্তার আন্দোলন হয়ে গেছে। চিন্তার যে পরিবর্তন, ব্যাপকভাবে পরিবর্তন, এই জিনিসটা কিন্তু ধর্মের বিরোধিতা দিয়ে শুরু হয়েছিল এবং এখন আপনি দেখেন যে যে চার্চ থেকে যে ক্যাথলিকদের যে পোপ সে কিন্তু এখন পরিষ্কারভাবে বলছে নাস্তিকরাও স্বর্গে যেতে পারবে। সমকামীরাও অ্যাকসেপ্ট করতে হবে, সমকামীদেরকেও অ্যাকসেপ্ট করতে হবে, নাস্তিকদেরকেও অ্যাকসেপ্ট করতে হবে। তারাও আমাদের সাথের আমরা সবাই একসাথে থাকবো। আমরা হ্যাঁ, একটা মতাদর্শ আরেকটা মতাদর্শের বিরুদ্ধে কথা বলবে। একটা মতাদর্শ আরেকটা মতাদর্শের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করবে এবং কথাও বলতে পারবে। কিন্তু আমরা একসাথেই থাকবো। মানে সমাজে সবাই সব ধরনের গোষ্ঠী সবাই একসাথে থাকবে। কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি যে পৃথিবীর যেখানেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তখন তারা আর কোন ভিন্ন মতকে একসেপ্ট করতে চায় না। ভিন্ন কোন কিছুই তারা একসেপ্ট করে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে তারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে বলে। শিয়াদেরকে তারা সহ্য করতে পারে না। হিন্দুদেরকে তো সেটা তো আর নতুন করে বলার কিছু নাই। বৌদ্ধ মন্দির-টন্দির ভেঙে তারা পুড়িয়ে দেয়। তারপর নাস্তিকদেরকে তো জ্বালিয়ে পুড়িয়ে দেয়। মানে সমকামীদের, নারীবাদীদের আ আ মানে আহলে কোরআনদেরকে হানাফিরা মারামারি করে এদের সাথে, এরা মারামারি করে তাদের সাথে। মানে এদের মধ্যে কোনো শান্তি নাই। যখনই তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তখনই তারা দমন করতে শুরু করে। আপনি আফগানিস্তান, পাকিস্তানের ইয়াটা দেখেন, জনসংখ্যার কত পার্সেন্ট হুম, হিন্দু, কত পার্সেন্ট বৌদ্ধ এই জনসংখ্যাগুলো দেখেন। গত ১০০ বছরটা দেখেন, গ্রাফটা দেখেন যে সংখ্যালঘুদের সংখ্যা কিভাবে আ নিচের দিকে নেমে গেছে। আপনি যদি একটা গ্রাফ করেন দেখবেন সংখ্যালঘুদের সংখ্যা একদম 0 তে চলে এসছে। হঠাৎ করে এরকম করে 0 তে চলে এসছে। বাংলাদেশেও তো একই অবস্থা। বাংলাদেশেও তো তারা একদম মানে 0 র কাছাকাছি চলে যাচ্ছে। একের পর এক যখন ঘটনাগুলা ঘটে, এই জিনিসগুলা যখন হয় তখন আমরা দেখি যে আসলে ভিন্ন মতকে একসেপ্ট করতে না পারা, ভিন্ন মতের বিরুদ্ধে তাদেরকে মেরে ফেলার হুমকি, তাদেরকে চাপাতি দিয়ে কোপানোর হুমকি, এই জিনিসগুলা থেকেই তো এই জিনিসগুলো আসে। এখন আমাদের যারা বুদ্ধিজীবী সমাজ ছিল, তারা কিন্তু এই দায়িত্বটা পালন করে নাই। সেই সময় কিন্তু সাহস করে কেউ বলেনি। একটা কবিতা আছে যে যখন তারা কমিউনিস্টদের জন্য এসেছিল আমি চুপ করেছিলাম। যখন তারা ট্রেড ইউনিয়নের জন্য এসেছিল আমি চুপ করেছিলাম। যখন তারা ইহুদিদের জন্য এসেছিল আমি চুপ করেছিলাম। জার্মান একটা কবিতা, খুব চমৎকার একটা কবিতা। এই কবিতাটা কিন্তু পারফেক্টলি বাংলাদেশের যে এখনকার পরিস্থিতি সেটার সাথে কিন্তু ম্যাচ করে। দেখেন ১ম এ তারা নাস্তিকদের কোপালো। তারপরে তারা হচ্ছে গিয়ে কাদিয়ানীদেরকে করলো। তারপরে হিন্দুদেরকে মারলো, তারপরে এদেরকে মারলো, তাদেরকে মারলো। একজনের পর একজন চলে যাচ্ছে এবং আমাদের বাঙালির যে স্বভাবটাই হয়ে গেছে সরি, যে আ অমুকের তো হচ্ছে, আমার তো হচ্ছে না। আমি তো সেফ আছি। আমি কোন রকমে বেঁচে থাকি। এই যে আমি সবসময় এই গল্পটা বলি যে একটা ব্যাঙ যখন গরম পানিতে থাকে, তখন সে তার বডি টেম্পারেচারটা বাড়াতে থাকে এবং সেই পানির নিচে থেকে যত গরম হচ্ছে, পানিটাও তত গরম হচ্ছে। সে নিজের বডি টেম্পারেচার বাড়িয়ে সে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। কিন্তু এমন একটা সময় আসে যখন পানির তাপমাত্রা এত বেশি হয়ে যায়, তখন তাকে আসলে লাফ দিয়ে পাতিলটা থেকে বের হওয়ার দরকার। কিন্তু সে তার সব শক্তি খরচ করে ফেলেছে হচ্ছে গিয়ে নিজের বডি টেম্পারেচার বাড়াবার জন্য, পানির সাথে অ্যাডজাস্ট করার জন্য। এখন আর তার গায়ে কোন শক্তি নাই। সে আর লাফ দিতে পারছে না। বাংলাদেশের পরিস্থিতিটা একদমই এরকম যে বাংলাদেশের মানুষ তারা মনে করে যে আমরা অ্যাডজাস্ট করে নেই। কোনভাবে অ্যাডজাস্ট করে নেই। অ্যাডজাস্ট করতে এই পর্যন্ত তারা এসছে। এখন দেখা যাচ্ছে যে এখন সবাইকেই আক্রমণ করবে। যেমন ধরেন আ ইসলামপন্থী যারা আছে তাদের মধ্যেও কিন্তু মারামারি লাগবে। তাদের ভিতরেও গন্ডগোল লাগবে। তারাও একজন আরেকজনকে কোপাবে। একজন আলেম ছিলেন অনেক বছর আগে তাকে বাসায় ঢুকে জবাই করে মেরে ফেলা হয়েছিল। টিভি অনুষ্ঠানে ফারুকী উনি সাহেব। জি। হ্যাঁ, ফারুকী সাহেব, হ্যাঁ। এইরকম কিন্তু অনেককে মারা হবে। যখন এই গোষ্ঠীটা যখন আস্তে, আস্তে ক্ষমতাপ্রাপ্ত হবে তখন তারা কাউকেই আর সহ্য করবে না। নিজেদের ইসলামের ভেতরেও যারা আছে একটু এদিকে মত, একটু সেদিকে মত। দেখেন আপনি ইসলামের হিস্ট্রিও যদি আপনি দেখেন মুতাজিলা দার্শনিকদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। তারপরে ইসলামের ভেতরে যারা ফিলোসোফার ছিল, যারা বিজ্ঞানী ছিল, ইবনে সিনাকে কাফের ঘোষণা করা হয়েছে। এগুলা কিন্তু আস্তে, আস্তে হবে, হ্যাঁ? এগুলা বাংলাদেশে এখনো শুরু হয়নি কিন্তু আস্তে, আস্তে হবে। অন্যদের ক্ষেত্রে শুরু হয়েছে কিন্তু ইসলামের ভেতরের যে মানে ময়লা সেগুলা কিন্তু আস্তে, আস্তে বের হওয়া শুরু করবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা এই সমালোচনাগুলা জারি রাখবো, আমরা করতে থাকবো। জি।
পরিবর্তন অনেক কি ধন্যবাদ। হবে কি হবে না সেটা তো সময় বলে দিবে। সেটা তো আমাদের হাতে না। সেটা আমাদের কাজ হচ্ছে আ আমাদের ডেডিকেশন এর সাথে এই কাজগুলা চালিয়ে যাওয়া। এবং আমি মনে করি যে কাজ কিছু না কিছু হলেও তো হচ্ছে। একেবারেই যে কিছু হচ্ছে না, হ্যাঁ, তারা সংখ্যায় অনেক বেশি এটা সত্য। আ ও তাদের সাথে আমাদের এমনও কোনো প্ল্যান নেই যে আমরা একদম ধর্মকে উচ্ছেদ করে দিব, ধর্মান্ধতা উচ্ছেদ করে দিব। আমরা এমন একটা প্রেশার ক্রিয়েট করতে চাই, এমন একটা প্রেশার সবসময় রাখতে চাই যেন ধর্মটা নিজে থেকে পরিবর্তন করতে বাধ্য হয়। যেটা ইউরোপে হয়েছে, যেটা ক্যাথলিক চার্চের ক্ষেত্রে হয়েছে। তারা নিজেরা তখন পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অনেক কিছু একসেপ্ট করতে তারা বাধ্য হয়েছে। যেমন এখন পোপ ইভোলিউশন থিওরি কেও একসেপ্ট করতেছে। বলতেছে হ্যাঁ, এটার সাথে এটা মিলে যাচ্ছে। কোন না কোনভাবে মিলে যাচ্ছে। আমরা সেই প্রেশারটা ক্রিয়েট করতে থাকবো যেন এখন কিন্তু ধীরে, ধীরে তারা একসেপ্ট করতেছে আসলে আস্তে, আস্তে আপনি দেখবেন যে দেখেন ইসলামে কিন্তু এই যে ভিডিও করা কিন্তু সম্পূর্ণ হারাম। হ্যাঁ? ছবি তোলা, ভিডিও করা এগুলো কিন্তু জীবিত কোনো প্রাণীর আ ছবি তোলা, ভিডিও করা এগুলো সম্পূর্ণ হারাম। কিন্তু এখন কিন্তু তারা করতেছে। তারা কিন্তু চেঞ্জ করে নিচ্ছে, নিজেদেরকে পরিবর্তন করছে। এখন ধর্মটাকে তো আমরা একদম মানে মানে বিলীন করে দিতে পারব না। এটা তো সম্ভব না। মানুষের ভেতরে এই জিনিস থাকবেই। মানুষের যতদিন নিজের আ নিজেদের ভেতরে ভয়, ভীতি এবং অস্তিত্বের সংকট থাকবে ততদিন পর্যন্ত মানুষের ভেতরে এই ধর্মীয় বোধ বা ধর্মীয় চিন্তাভাবনা, স্পিরিচুয়াল চিন্তাভাবনা থেকে এই জিনিসগুলো আসবে, এগুলো স্বাভাবিক। এবং এইটা দেখা যায় যে যেই জনগোষ্ঠীর ভিতরে অশিক্ষা কুশিক্ষা বেশি তাদের ভিতরে এই জিনিসটা বেশি আসে। তাদের তো আর ভরসার কোনো জায়গা নেই। যেমন ধরেন আমি আমার যে একটা হেলথ ইন্সুরেন্স আছে এখানে, আমি মা জানি যে এখানে আমাকে খুব ভালো একটা চিকিৎসা দেয়া হবে এবং এখানের যে ডাক্তাররাও খুব ভালো একটা চিকিৎসা আমাকে দিবে। আমার যদি কোনো একটা বিপদ হয় তাহলে আমার একটা খুব যে আমি একদম মানে পথে বসে যাবো তা না। আমার ব্যাংকে কত টাকা আছে এটা দেয়া কিছুই যায় আসে না এখানে। আমি আমার হেলথ ইন্সুরেন্সটা এখানে দেখাবো, আমার ডাক্তার আমার চিকিৎসা করবে। যেটা আমার যাই হোক না কেন। কিন্তু বাংলাদেশে তো এই রকমের পরিস্থিতি না। বাংলাদেশে তো আসলে ভরসা রাখতে হয়। একটা আ যেহেতু আমাদের কোনো আ ডাক্তারটা ভালো কি মন্দ, ডাক্তারটা দুর্নীতি করে পাস করছে নাকি, প্রশ্নপত্র ফাঁসের ডাক্তার কিনা সে, এগুলো তো একজন মানুষ জানে না। তাদের তো একটা অলৌকিক সত্তার উপরে একটু ভরসা করে নিজেকে একটু শান্ত করতে হয়। এই কারণে ধর্মটা যে মানে বাংলাদেশ থেকে বা এই দরিদ্র দেশগুলা থেকে একেবারে বিলীন হয়ে যাবে আমরা সেটা কখনো মনে করি না। কিন্তু এটাকে পরিবর্তন করে, সংস্কার করে বদলে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিতে হবে। বর্তমান সভ্য সমাজের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা যত সমালোচনা, যত প্রেশারটা ক্রিয়েট করব তারা তত এই বোধটা তাদের ভিতর থেকে আসবে যে এখন এটা পরিবর্তন করতে হবে। আমি আপনাকে দেখাতে পারি এরকম অনেক ঘটনা। হু, হু। এখন কিন্তু পরিবর্তন হচ্ছে। যেমন আহমদুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল সূরা নিসার ৩৪ নম্বর আয়াত সম্পর্কে। সে সূরা নিসার ৩৪ নম্বর আয়াতটা পুরাটা পড়লেন। একটা অংশও তিনি পড়লেন না। একটা ওই যে প্রহার করো, স্ত্রীকে প্রহার করো, এই অংশটুকু তিনি আর এড়িয়ে গেলেন। এইখান থেকে গিয়ে লাফ মেরে পরের শব্দটা বলা শুরু করে দিলেন। হ্যাঁ? আ এটা তো মানে কোরআনের আয়াতকে বিকৃতি করা এটা কিন্তু ইসলামে একটা ভয়ংকর অপরাধ, ভয়ংকর ক্রাইম। আল্লাহ যেটা লিখেছেন ইসলামের বিশ্বাস অনুসারে আল্লাহ যেটা লিখেছেন, আল্লাহ বা যেটা বলেছেন সেইটা একদম এক্সাক্টলি সেটা বলতে হবে। কিন্তু আমি দেখলাম আহমদুল্লাহ সাহেব এই যে একটা টপ করে ওইদিকে চলে গেলেন। একটা ওয়ার্ড স্কিপ করে পরের ওয়ার্ডে চলে গেলেন। এই যে কারণ আহমদুল্লাহ সাহেব এখন জানেন যে এই ওয়ার্ডটা এখন যদি সে বলে তাহলে একটা সমস্যা আছে। এইখানে কিছু লোকজন আছে যারা এটাকে নিয়ে সমালোচনা করবে যে স্ত্রী প্রহার হালাল মানে স্ত্রী প্রহার বৈধ মানে এটা কেমন কথা? একটা সভ্য দেশে একটা মানে আ মানে গণতান্ত্রিক সভ্য একটা মানবাধিকারের দেশে একটা পুরুষ কিভাবে এই অধিকার পায় যে সে তার স্ত্রীকে প্রহারের অধিকারটা কিভাবে পায়? এটা তো মানে আইনে থাকতেই পারে না। তো এইভাবে তারা পরিবর্তন করছে এবং এই পরিবর্তনগুলো আসছে আমাদের এই যে প্রেশার ক্রিয়েট এর মাধ্যমে ছোট, ছোট পরিবর্তন আসছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি সেই পরিবর্তনগুলো দেখতে পাবেন। আ অ এইটা তো এইজন্যই আমাদের এই কাজগুলো চালিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ আসিফ ভাই। এই পরিবর্তনের আরো কিছু যদি উদাহরণ টানি, কিছুদিন আগে দেখলাম একজন চিত্রশিল্পী, তিনি ছবি আঁকেন। তার ছবি আঁকার কারণে কিছু উগ্রপন্থী এই স্প্যামার যারা তারা তার প্রোফাইলটা নষ্ট করেছে এবং বলেছে যে পরবর্তীতে মানে নগ্ন ছবি আঁকা যাবে না। এখন ছবি আঁকার ক্ষেত্রে Facebook বা অন্য কোনো মাধ্যমও কিন্তু আঁকা ছবি সেটা যেভাবেই হোক সেটাকে মানে চিত্রকর্মকে নগ্ন বা শালীন অশালীন ধরা হয় না। তো তারা এখন বলছে ছবি আঁকতে পারো কিন্তু নগ্ন আঁকা যাবে না। মানে ওই কিঞ্চিৎ সমর্থন দেওয়া তেমনি এই আহমদুল্লাহর মতো ব্যক্তিরা মানে যেটা থামাতে পারবে না এবং তারা সাংঘর্ষিক দেখে ওইখানে যেয়ে তারা তো আসিফ ভাই, প্রশ্নটা হচ্ছে এই আহমদুল্লাহরা যেটা করেন বাধ্য হয়ে তারা একটু শব্দ গোপন করা, এড়িয়ে যাওয়া এটা চেষ্টা করেন। কিন্তু আমাদের এই যে ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশে যে ইসলাম আসলো, ইসলাম আসার আগে কি ছিল? ভারতীয় ধর্মদর্শনের মধ্যে আপনি দেখেন হিন্দুইজম, বুদ্ধিজম। তো এইখানে আইসা ইসলাম খাপ খাওয়ানোর ক্ষেত্রে যে কাজটা করল, সুফিজম বা এই ধরনের ঘরানা নিয়ে আসলো এবং তারা অনেক গল্প বানাইলো। যেমন মোহাম্মদের রাস্তায় বুড়ির কাঁটা দেওয়ার গল্প তৈরি করতে হইল। কারণ এই যে তৈরি করতে হইল, মানে এটা দুঃখজনক একটা ধর্মের যিনি গুরু প্রধান মোহাম্মদ, তার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, যেটা তার অনুসারীরা এই ভারতবর্ষে আইসা বলতে পারে। তাদেরকে গল্প বানাইতে হইল। এবং সেই সুফিরা যে গল্প বানাইলো, আমরা আরো কিছু ব্যক্তিকে দেখেছি যারা কিনা নিজের অবস্থান, ধর্মীয় অবস্থান বলেন নাই। অনেক বুদ্ধিজীবীও বাংলাদেশে আছেন। তাদের মধ্যে কেউ এখন আবার জেলেও আছেন। ওই অবস্থানে থাকার পরেও মানে সুফিজমকে প্রমোট করা, এত কিছু করার পরেও এই সুফিপন্থীদের পরাজয়ের কারণ কি? এখন আমরা দেখলাম খিলাফত যেটাকে বলে আরকি, ওইটা তো তারা এখনো করতে পারে নাই বাংলাদেশে। কিন্তু তাদের যে হিংস্রতা, মেরে ফেলবো, কেটে ফেলবো, সুফিদের কোনো পাত্তাই নাই। এই ভারতীয় উপমহাদেশে এখন তাদের কোনো খাওন নাই। মানে তাহলে এটা কেন আসিফ ভাই? যে তারা তো চেষ্টা করছিল যে এখানে খাপ খাওয়ার জন্য। মরুভূমির একটা ধর্ম এই সবুজে এসে তারপরে এটাকে সংস্কার করে লাভ হইল না কেন?
তারা যেটা চেষ্টা করেছিল সুফিদের সম্পর্কে আমরা যে জিনিসটা মনে করি আসলে সেটা হুম। কিন্তু পুরোপুরি সত্য না। যে হ্যাঁ, তারা সুফিরা স্পাই ছিল একটু কিন্তু তারা জি, কিন্তু একটা সুফিদের ভিতরে একটা পার্ট আছে তারা ভয়ংকর হুম, কট্টর। তারা একদম সালাফি মতাদর্শে বিশ্বাস করে। তারাও সুফি, তারাও হুম, সুফিবাদী। আপনি যদি সুফি আন্দোলনের মানে ভারতে যে সুফি আন্দোলনের ইতিহাস, তারা যে জিজিয়া কর আরোপের জন্য যে তারা কি করেছে বাদশা আওরঙ্গজেবের আমলে তাদের যে কাজকর্ম কি ছিল সেগুলো যদি দেখেন, দেখেন সুফিরা কিন্তু এত ভালো মানে ভাবারও কিছু নাই। আবার আরেকটা পার্ট আছে যে পার্টটা হচ্ছে বাংলাদেশে যে এই যে শ্রী চৈতন্যদেবের যে আন্দোলন হয়েছিল জাতপাত প্রথার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, তাদের সাথে কিছুটা খাপ খাইয়ে তারা নিজেদেরকে একটু পরিবর্তন করে একটু আ যেমন ধরেন একটু লালন ফকিরের একটু কিছু জিনিস নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই শ্রী চৈতন্যদেবের কিছু জিনিসপত্র নিয়ে এই ভাব আন্দোলনের কিছু জিনিস নিজেদের ভেতরে ঢুকিয়ে তারা একটা কিছু করার চেষ্টা করেছিল একটা সময় যে সুফিরা অনেক মানবতাবাদী। কিন্তু সুফিদের যে সুফি যে পীর দরবেশ যারা বাংলাদেশে ধর্ম প্রচারের জন্য এসছে তাদের যদি আ ইতিহাস আপনি পড়েন সেখানে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না আসলে। তাদের এখানেও পাওয়া যায় যে একই জিনিস পাওয়া যায় যে তারা হিন্দুদের উপরে যেই পরিমাণে দমন-পীড়ন চালিয়েছে সেগুলো আমরা যেকোনো পড়লেই আপনি যেমন ধরেন এই যে একটা এই যে আপনার আছে আ আহমদ ছফার একটা বই আছে 'বাঙালি মুসলমানের মন'। ওইটার ভিতরে শুরুর মন জি, দিকেই 'বাঙালি মুসলমানের মন' ওইটার ভিতরে শুরুর দিকেই যে তিনি বলেছেন যে, এই যে কারবালার যে ঘটনাটা, এই যে হাসান এই যে যে একের পর এক হত্যা করতে এগিয়ে যাচ্ছে। কাফের মারতে গলা কাটতে এগিয়ে যাচ্ছে। এখন এই জিনিসগুলো যখন আ আপ আপ আমরা এই সময় পড়ি যে কাফের মারতে কতল করতে মানে এগিয়ে যাচ্ছে এটা কেমন কথা? মানে সে তো একটা মানুষ। তার গলা কাটতে সে কাফের এই কারণে তার গলা কাটতে এগিয়ে যাচ্ছে। এই জিনিসগুলা কিন্তু এই সুফিরাই করেছে সেই সময়ে। বড় যে সুফি সাধকরা তারা কিন্তু প্রচুর পরিমাণে হিন্দু নিধন করেছে, প্রচুর পরিমাণে বৌদ্ধ নিধন করেছে। এগুলোর সাথে যুক্ত ছিল এবং তারা দেখেছে যে সেই সময় যে আ হিন্দুদের ভিতরে যে সেই নিচু জাতের নিচু জাতের যারা হিন্দু ছিল তাদেরকে কিভাবে ইসলামে ছলে বলে কৌশলে তাদেরকে ইসলামের পথে আনা যায়। কারণ যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে ইসলামে তো ঢোকার স্কোপ আছে। কিন্তু বের হওয়ার তো স্কোপ নাই। হ্যাঁ? আপনি তো বের হতে পারবেন না। বের হতে গেলে তো আপনি তো মুরতাদ। তখন তো আপনাকে মেরে ফেলা হবে। তো এই যে ছলে বলে কৌশলে কোনভাবে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা, এই কাজটা সুফিরা অনেক বছর আগে থেকে করেছে। কিন্তু এই সুফিদের যে আন্দোলন, সেই আন্দোলনটাও অনেক জায়গায় অনেকভাবে রক্তাক্ত আন্দোলনই ছিল। অনেক মানে সাম্প্রদায়িক কাজই ছিল। কিন্তু তারপরেও যারা এখন বর্তমান সময়ে যারা নিজেদেরকে সুফি বা একটু ভাবুক বা একটু স্পিরিচুয়াল ভাবটাব ধরে যারা বলছিল, তাদের কণ্ঠস্বরটা আস্তে কমে যাচ্ছে। এখন দেখেন একটা জিনিস যে, এই যে মনে করেন ফরহাদ মজহর তারা যেই ধরনের মতাদর্শটা প্রচার করে যে লালন ফকিরের সে একজন ভক্ত এবং সে একটা সুফিবাদী একটা ইসলামের কথা বলে। বাংলাদেশে নাকি ইসলাম। এটা নাকি আবার বাঙালির ইসলাম। বাংলাদেশে আবার নাকি আরেকটা ইসলাম আছে। এখন এই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের মধ্য থেকেও কেউ এটা বলার চেষ্টা করে যে আরবের ইসলাম এক আবার বাংলাদেশের ইসলাম নাকি আরেক। হ্যাঁ? তো এইগুলা খুবই হাস্যকর কথা। আমার কাছে তো এগুলো খুবই হাস্যকর কথা, খুবই মজাদার কথা। কতবাদ, পালনবাদ, লালনবাদ এগুলা হচ্ছে এই যে মানে ভাসানী সাহেব এই যে জিনিসগুলা বলে গেছে, সে নিজেই এমন একটা চরিত্র ছিল ভাসানী নিজেই এরকম একটা চরিত্র ছিল। ভাসানী অবশ্যই অনেক বড় নেতা এই বিষয়ে এটা স্বীকার করতে হুম, কোনো অসুবিধা নাই। কিন্তু সে ছিল একজন স্ববিরোধী চরিত্রের লোক। একই সাথে কমিউনিজম, একই সাথে ইসলাম, একই সাথে মোহাম্মদ, একই সাথে মার্কস। মানে এটা কিভাবে এই খিচুড়িটা সে কিভাবে বানাতো এবং এই খিচুড়িটা যারা খেত তাদের কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে ধোঁয়াশা তৈরি করতে চায়। আ পরিষ্কার করে আপনাকে কখনোই কিছু বলবে না। মার্ক্সবাদে কি আছে সেটাও বলবে না। ইসলামে কি আছে সেটাও বলবে না। একটা ধোঁয়াশা তৈরি করে আ তারা এই মানে একটা মানে বিষয়টা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো এত জি। শিক্ষিত আসলে না। তাদেরকে বোকা আসিফ ভাই বানানোটা তো হ্যাঁ, জি, বলেন? জি, আমি একটু ভাসানির ব্যাপারে যোগ করতে চাই। ভাসানির সাথে রাজনীতি করেছেন তেমন একজন ব্যক্তি এখনো বেঁচে আছেন। আমি তার নাম নিচ্ছি না নিরাপত্তার কারণে। আপনি জানবেন তিনি এই ৫৭ ধারায় গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তীতে খালাস পেয়েছেন। তো তিনি আমাকে বলছিলেন, আ ভাসানী সাহেব একবার ফরিদপুর থেকে ঢাকার দিকে আসছিলেন, তিনি তার সাথেই ছিলেন। তো আসরের নামাজ তিনি ৪ টা মসজিদে পড়েছেন, হাঁটার পথে আরকি। কিছু খেওয়া পাড়ি দিয়ে এই পারে একটা মসজিদ, খেওয়া পাড়ি দিয়ে ছোট নৌকা নদী তো এইসব জায়গায় গোপালগঞ্জ বা এই ফরিদপুরের দিকে। ওই পারে যেয়ে আবার আরেক মসজিদে নামাজ পড়লেন। এরকম ৪ বার পড়ার পর উনি বললেন যে, "আপনি ৪ বার আসরের নামাজ পড়লেন কেন?" তখন উনার উত্তর ছিল যে, এই ধর্মবিশ্বাস নামা যেগুলো যে যেমনি বিশ্বাস করে, আমার দরকার উপস্থিতি। আমি এখানে নামাজ পড়লাম, ওইখানে নামাজ পড়লাম, সামনে থাকলাম এটা আমার দরকার। এবং যিনি এই প্রশ্নটা করছিলেন তিনি কিন্তু নাস্তিক এবং ভাসানী সাহেব ওটা জানতেন এবং তার কোনো সমস্যা নাই। মানে উনি কি আমাদের এখনকার সময়ে অনেক ঢেঁড়সজীবী আপনি যেটা বলছিলেন, ঐরকমই তো দেখা যাচ্ছে। মানে সব দিকেই থাকা আরকি। ধর্মেও মানে থাকা, জিরাফেও থাকা। মানে বাঙালির চরিত্রটাই না কেন যেন এরকম, হ্যাঁ? আপনি যেকোনো অনেক মানুষ আমি এরকম অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে, যারা মানে চরিত্রটা এরকম। চরিত্রের কোনো মানে তার কোনো মানে একজন মানুষের যে কিছু মৌলিক কিছু বিষয় থাকে, যে জিনিসগুলা সে হয়তো বিশ্বাস করে অথবা সে সেই জিনিসগুলোর উপর আস্থা রাখে। একটা মতাদর্শ থাকে, একটা চিন্তার একটা পদ্ধতি থাকে। কিন্তু এদের ভিতরে দেখি বাঙালির ভিতরে আমি দেখেছি ছোটবেলা থেকে দেখে আসছি যে এগুলা নাই আসলে। এগুলা মানে খুবই মানে স্ববিরোধিতায় ভরপুর একটা
যে জাতিগোষ্ঠী। এই যে যেমন ধরেন লন্ডনে একজন মুসলিম ভদ্রলোকের সাথে পরিচয় আছে আমার। তিনি খুবই সোচ্চার যে ইউরোপে নাকি খুব রেসিস্ট ইউরোপিয়ানরা, তারা সাদা চামড়ার লোকেরা তাকে খুব আ করে, ছোট করে। মানে টেস্টুরেন্টে গেলে সে ছোট চাকরি করে, রেস্টুরেন্টে ছোট চাকরি করে। এই কারণে নাকি তাকে তার চামড়ার কালার দেখে নাকি তাকে ছোট করে কথা বলে ব্রিটিশরা। তো ঠিক আছে, এটা তো খুবই খারাপ। এটা বা ইউরোপে অবশ্যই এরকমের কিছু ঘটনা ঘটে যেটা মানে চামড়ার উপর ভিত্তি করে মানুষকে এটা করার তো একেবারেই উচিত না। কিন্তু সেই ভদ্রলোকের মেয়ে যখন একটু বড় হলো, তখন সে একটা ছেলের সাথে প্রেম করা শুরু করলো। ছেলেটা হচ্ছে আফ্রিকান আমেরিকান। আ সেই ছেলেটা মানে আমাদের চেয়ে একটু গায়ের চামড়া অনেক বেশি কালো। এখন এই ভদ্রলোক তখন ক্ষেপে গেছে যে এই কালো ছেলের সাথে কেন তার মেয়ে প্রেম করতেছে? কেন বিয়ে করবে? এই কালো ছেলেকে সে কিছুতেই একসেপ্ট করবে না। মইরা গেলেও সে এই কালো ছেলেকে সে মানে তার বংশে মুখ দেখাবে কিভাবে? তার তো পুরা বংশের মান ইজ্জত সব ধ্বংস হয়ে যাবে এই কালো ছেলেকে বিয়ে করলে। এখন আমি মানে এই ঘটনাগুলো সে আমাকে বলতেছে। একই বৈঠকে, একই আড্ডায় সে ২ টা ঘটনাই আমাকে বলল যে ইউরোপের সাদা চামড়ার মানুষেরা কত রেসিস্ট, তারা তার চামড়ার কারণে তাকে কতটা ছোট করে কথা বলে। এই গল্পটাও কিছুক্ষণ আগে বলছে। একটু পরে আবার সে আরেকটা গল্প বলল, যে গল্পটা হচ্ছে সে কেন তার মেয়ে একটা কালো চামড়ার ছেলের সাথে প্রেম করতেছে, এটা কেন মানে বাঙালি হিসেবে আমাদের কেন মানে আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক, আমাদের বংশের মর্যাদা কেন এত ধূলিসাৎ হয়ে যাচ্ছে? একই বৈঠকে, একই আড্ডাতে সে এই কথাগুলো বলতেছে। আসিফ আমি ভাই, তাকে চরিত্রটা কি এমন না যে বাংলাদেশে মোল্লা মুন্সিরা প্রতিদিন মাদ্রাসায় খোঁজ নিলে দেখা যাবে শত, শত ঘটনা শিশুদের ধর্ষণ করা হয় মাদ্রাসায়। তারা এখন চিন্ময় কৃষ্ণ দাসরে নিয়া ব্যস্ত যে না, না সে শিশু ধর্ষণ করছে। যদিও প্রমাণ এখনো হয় নাই, অভিযোগ আসতেছে, অনেকেই দাবি করতেছে। হয়তো সে এটা করছে, অপরাধ। কিন্তু একটা বৃহৎ অপরাধ রাইখা মানে ওই যে আমারটা ঠিক অন্যেরটা খারাপ। আ সেরকম এ চরিত্র, তাই না? এ কি মানে এটা তো আরো অদ্ভুত বিষয় যে তারা ইউরোপে আসে, মানে জার্মানিতে আসে, ইংল্যান্ডে আসে। এসে তারা বলে যে আমরা ইসলাম ধর্ম প্রচারের অধিকার চাই। ইসলাম ধর্মটা আমরা এখানে বড়, বড় সমাবেশ হয়, সেখানে মাঝখানে গিয়ে তারা কোরআন বলা শুরু করে। কোরআনে মুহাম্মদ কি বলছে, কোরআনে কি লেখা আছে, এগুলো বলা শুরু করে এবং মানুষকে ইসলামের পথে, দ্বীনের পথে আহ্বান করে। ভালো কথা, তার অধিকার আছে। একটা গণতান্ত্রিক সভ্য দেশে তার তো এই অধিকার থাকবেই। কিন্তু ইসকন যদি তাদের হিন্দু ধর্ম প্রচার করতে যায় কোথাও, তখন তারা বলে না, এটা তো করা যাবে না। মুসলমানের দেশে এটা কেন তারা করবে? মানে খিলাফত এইগুলা ঠিক আছে, খিলাফত ঠিক কিন্তু হিন্দুত্ববাদ হবে না। শুধুমাত্র ইসলামটা প্রচার, মানে অমুসলিমের দেশে গিয়ে আমরা ইসলাম প্রচার করব। কিন্তু অমুসলিমরা আমাদের দেশে এসে দেখেন, এই যে বাংলাদেশে তো খ্রিস্টান মিশনারিরাও আছে। পার্বত্য অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে এবং আরো কিছু অঞ্চলে খ্রিস্টান মিশনারিরাও খ্রিস্টান ধর্ম প্রচার করছে। মুসলমানের যদি এই অধিকারটা থাকে, তাহলে তো খ্রিস্টানেরও এই অধিকারটা থাকা উচিত। ইসকনেরও তো এই অধিকারটা থাকা উচিত। আর ইসকনকে তো এইখানে মানে ইউরোপে তো ইসকন নিয়ে একটু হাসাহাসি করা হয়। মানুষ একটু হাসাহাসি করে। এরা কিছুক্ষণ আগে জয় শ্রীকৃষ্ণ বইলা সাদা চামড়ার ইসকন সদস্যরা এখানে কিছুক্ষণ নাচ গান করে। আমি জানি না, তারা হয়তো একটু গাঁজা-টাজাও খায়। আমার আমার ধারণা নাই তাদের সম্পর্কে। কিন্তু তাদের অ্যাটিটিউড দেখে মনে হয় তারা একটু ভাবের জগতে থাকে। তারা যে জঙ্গি, এটা আমার এই জীবনে কখনো মনে হয়নি যে জঙ্গি হইতে পারে তাদের মধ্যে কেউ। কারণ তারা একটু ভাবের জগতে কৃষ্ণলীলা কি জানি বলতে থাকে। তো এই টাইপের লোকদেরকে এরা যদি হিন্দু ধর্ম প্রচার করে, তাহলে তো একইভাবে যদি তাদের কাজ যদি খারাপ হয় বা তাদের কাজ যদি অন্যায় হয়, তাহলে তো একই দোষে দুষ্ট তো মুসলিমরাও। এখন এই হিপোক্রিসি গুলা বাঙালির একেবারে চরিত্রের ভিতরে, হ্যাঁ? এখন এই জিনিসগুলার উত্থান ঘটেছে। বাঙালি তো আসলে আত্মপরিচয়ের সংকটে ভোগে। আমরা আসলে বাঙালি নাকি আসলে মুসলমান? এই যে দ্বন্দ্ব, বাঙালি হতে গেলে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। এটা সত্য কথা। আবার পরিপূর্ণ মুসলমান হইলে বাঙালিত্ব আপনার বিসর্জন দিতে হবে। এখন বেশিরভাগ যে সাধারণ মানুষ, তারা ২ টাকেই কিছু ওন করে। ২ টা মানে আইডেন্টিটি কিছু ওন করে। এখন কি করবে? এখন তারা একটা ইসের ভিতরে পড়ে গেছে। এখন এই হিপোক্রিসি গুলো তৈরি হয়েছে এই সমস্ত কারণে, যে আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস একটা আছে। এখন এইগুলা অনেক বড় বিষয়, কিন্তু আমি যেটা মনে করি যে আ এই জিনিসগুলা, প্রত্যেকটা জিনিস মানে একদম হাতে ধরিয়ে আ প্রত্যেকটা ছোট, ছোট বিষয় হাতে নাতে ধরিয়ে আমাদের দিতে হবে। এই কাজগুলা চালিয়ে যেতে হবে। এই কাজগুলা চালিয়ে যাওয়াটাই হচ্ছে আ যারা চিন্তাশীল মানুষ, তাদের মূল কাজটা হওয়া উচিত এটাই। অনেক ধন্যবাদ আসিফ ভাই। হ্যাঁ, আমরা দেখেছি যে দুহি নৌকায় পা দিলে যেটা হয়, আমরা যাদের ডুবতে দেখি, ভিজতে দেখি, তাদের অবস্থা আসলে ওইটা। আর যেমন ইসলামী কিছু জিনিস সরাসরি সমর্থন করে, ধর্মের জন্য মানুষ হত্যা, মুসলমান বানানোর ক্ষেত্রে জোর জবরদস্তি। আবার ইসকনের ব্যাপারে লালনপন্থী আর ইসকনের মধ্যে একটা পার্থক্য আছে। তারা কাউকে সিগারেট খেতেও যদি দেখে, তাদের কোনো সদস্যকে, অনুসারীকে তাকে সেখান থেকে বের করে দেয় আরকি। তাদের নির্দেশনা ধর্মীয় দিক থেকে নাই। তবে হ্যাঁ, তারা ওই বাউল বা সন্ন্যাসী টাইপের আরকি। ওই আমরা বৈষ্ণবদের নিয়ে ছোটবেলায় দেখতাম মানুষ টিটকারি করত। অনেক সময় শাকসবজি বেশি খেলে, "কিরে তুই কি বৈষ্ণব হয়ে গেছিস?" মানে এই ধরনের ব্যাপার আছে আরকি। তারা ওই বৈষ্ণব আরো কিছু জিনিস নিয়ে তারা একটা ইজম তৈরি করছে এবং মুসলমানদের মধ্যে ঝামেলা ওইটা যে হিন্দুদের যেহেতু কনভার্ট করার কোনো সুযোগ নাই, তারা খুব হ্যাপি এবং বর্ণবৈষম্য নিয়ে থাকে, তাতেও তারা খুব হ্যাপি ইসলামিস্টরা আরকি। কিন্তু যখন ইসকন এসে কনভার্টের সুযোগটা করে দিয়েছে, তখন তারা একটু আতঙ্কিত। কিরে এরা তো নাচে গায়, এই নাচ গান দেখে যদি তাদের ধর্মকেও নিয়ে নেয়, তাদের ধর্মকেও গ্রহণ করে। আমরা দেখছিলাম এনায়েতুল্লাহ আব্বাসী একজন খ্রিস্টান ধর্ম গ্রহণ করা মানে এক্স মুসলিমকে যে সে প্রহার করতে গেছিল। তারপরে ওইখানে যুক্তি-টুক্তিতে না পাইয়া পালায়ে চলে আসছিল। আসিফ ভাই, এখন একটা প্রসঙ্গে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। নতুন প্রজন্মের যারা সংশয়বাদী বা নাস্তিক রয়েছেন, ধর্মে অবিশ্বাসী রয়েছেন,
তাদের মধ্যে খুব বড় একটা সংখ্যা আছে যারা আপনাকে ভালোবাসেন বা ওন করেন। আমিও চেষ্টা করি সেটা। এবং সেই ভালোবাসার জায়গা থেকে বা যেহেতু আপনি ভোকাল, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক চড়াই-উতরাইয়ের পরে আপনি কিন্তু টিকে আছেন। মানে কথা বলে যাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনি আরো সমৃদ্ধ হচ্ছেন, অনেকগুলো বিষয় যুক্ত করছেন। তার মধ্যে অনেকগুলো এই যে প্রতিনিয়ত আপনি ডিবেট করেন। খুব চমৎকারভাবে সাবলীলভাবে আপনার যে মানে স্বভাবজাত যে আপনি একদম তথ্য প্রমাণের ভিত্তিতে ধরে আপনি কথা বলেন। একটু আগেও যেমন আহমদুল্লাহর কথাটা আপনি ওই সূরার একটা মানে আয়াতের একটা অংশ লুকিয়ে যাওয়ার কথাটা আপনি দেখছিলাম যে দেখাতে পারলে বোধহয় খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন। মানে আপনার এটা একটা স্টাইল। খুব এটা উপভোগ্য আরকি যে একদম ধরে কোনো ছাড় নাই। তো এই যে বলার ধরন এই কারণে অনেকে পছন্দ করেন। ভালোবাসেন, ভালোবেসে অনেকে আবার ফ্যান বলেন যে আমি আপনার ফ্যান। যদিও আপনি এই শব্দটা পছন্দ করেন না। বাট ওই যে একটা আইডল টাইপের মনে করা, কৃতজ্ঞতা সুলভ যে আমি যেটা বলতে পারছি না আসিফ মহিউদ্দিন সেটা বলছেন। কিন্তু যারা এই যে শ্রোতা রয়েছেন, আপনাকে ভালোবাসেন বা লালন করার চেষ্টা করেন, আপনার কাজকে অ্যাপ্রিশিয়েট করেন। তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? তাদের কি করা উচিত? কিভাবে চলা উচিত? মানে নিরাপত্তা বা সার্বিক? এখন মানে মুক্ত চিন্তা তো আসলে ব্যাপারটা এরকম যে আমাদের চিন্তা ভাবনার পদ্ধতিটা কিরকম হওয়া উচিত। একজন মানুষ যখন চিন্তা করবে তখন চিন্তা করার পদ্ধতিটা কিরকম হওয়া উচিত। এই মুক্ত চিন্তার পথে আমরা আসলে প্রত্যেকেই একেকজন সিঁড়ি বেয়ে আস্তে একটা করে উপরে উঠছি এবং এই সিঁড়ি আসলে কখনো শেষ হবে না। মুক্ত চিন্তার পথ কখনো শেষ হয় না। এটা হচ্ছে ক্রমাগত নিজেকে পরিশুদ্ধ করে নেয়া, নিজেকে আবারও যাচাই করে দেখা। আমি যেটা চিন্তা করছি বা আমি যেটা মনে করছি সেই তথ্যটা আসলে আদৌ সঠিক কিনা সেটা বারবার নিজেকেও যাচাই করার মধ্যে রাখা উচিত এবং আমি আ কোনো কিছু আসলে বিনা প্রশ্নে, বিনা দি আ মানে যৌক্তিকভাবে পর্যালোচনা না করে কোনো কিছু আসলে একসেপ্ট করাটা উচিত না। এই জিনিসটা আমরা সবসময় বলি। এখন এই মুক্ত চিন্তার যে আন্দোলন আমরা করছি এবং আমিও এই আন্দোলনের একজন বলে নিজেকে মনে করি যে আ এই আন্দোলনে কিন্তু ১ম ধাপটাই হচ্ছে গিয়ে এই যে ধর্মীয় অন্ধত্ব থেকে মুক্ত হওয়ার যে কাজটা, এই কাজটাই আমরা এতদিন ধরে করছি। এরপরে একজন মানুষ যখন এই যুক্তি দিয়ে চিন্তা করাটা শিখে যায় যে কিভাবে একটা জিনিসকে আ যেমন ছোটবেলা যেমন ধরেন আমি যখন ইব্রাহিমের গল্প শুনেছি বা ধরেন নূহ নবীর গল্প শুনেছি। নূহ নবীর গল্প তে বলা হচ্ছে এত বড় একটা নৌকা বানালো, নৌকাতে সমস্ত প্রাণী একটা জোড়ায় নিল। তারপরে সে মানে বেঁচে গেল আরকি। এই গল্পটা যখন শুনি তখন ছোটবেলায় তো আমার মাথায় এসেছিল যে এত বড় নৌকা কি বানানো সম্ভব? যে প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা প্রাণী নিলেই তো হবে না। প্রত্যেকটা প্রাণীর জন্য আবার খাবারও নিতে হবে এবং সেই প্রাণীগুলো আবার পেশাব পায়খানাও তো করবে, তাই না? এবং পৃথিবীতে এত প্রাণী, এত মানে লক্ষ ধরনের প্রাণী। আচ্ছা এই যে নূহ নবী ক্যাঙ্গারুকে কি নিতে পেরেছিল? ক্যাঙ্গারুকে আনতে কি সে তার তো অস্ট্রেলিয়া যাওয়ার দরকার ছিল, তাই না? তারপরে মনে করেন যে উত্তর মেরুতে পেঙ্গুইন আছে। পেঙ্গুইনকেও কি সেই নৌকায় উঠিয়েছিল? এই প্রশ্নগুলো যখন মাথায় এসছে, জিরাফ, আ এত বড় হাতি, জলহস্তী, ২ টা জলহস্তী নিলেই তো একটা বোটের অবস্থা একটু কাহিল হয়ে যাওয়ার কথা, তাই না? এই প্রশ্নগুলো যখন মাথায় এসছে তখন কিন্তু যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয়, একটা জিনিসকে এনালাইসিস কিভাবে করতে হয়, একটা জিনিসের ডিটেইলস এ গিয়ে ছোট যে ডিটেইলস আছে সেই ডিটেইলস গুলা কিভাবে বা মানে আপনি আরো জটিলভাবে চিন্তা করে সেই জিনিসটার ফাঁক-ফোকর গুলা খুঁজে বের করবেন এবং এই কাজগুলাই কিন্তু পরবর্তীতে আপনার অন্য কাজে লাগবে। যেমন ধরেন আপনি যদি আপনার রাজনৈতিক চিন্তাতেও আপনি এই জিনিসটা কাজে লাগাতে পারবেন। আপনার অ আ অর্থনীতিতেও এই জিনিসটা কাজে লাগাতে পারবেন। পরবর্তীতে আপনি যখন এই জিনিসটা আ শিখে যাবেন যে কিভাবে একটা গল্প শুনলাম বা একটা কথা শুনলাম সেই জিনিসটাকে আমি যেমন ধরেন বাংলাদেশে একটা মানে ঘটনা ঘটলো সোশ্যাল মিডিয়াতে দেখলাম চারিদিকে চাঁদে দেখা গেছে। লক্ষ মানুষ উথাল-পাথাল তারা চারিদিকে চাঁদে দেখছে। এখন এই তথ্যটা সত্য কিনা বা নীল আর্মস্ট্রং চাঁদে আজান শুনে মুসলমান হয়ে গেছে। এটা ছোটবেলায় শুনেছিলাম গল্প। এখন এই ছোটবেলায় ভাবতাম যে মানে চাঁদে তো বাতাস নাই। তাহলে আজানটা শুনলো কিভাবে নীল আর্মস্ট্রং? বা একটা মাধ্যম তো লাগে। আ আজান শুনতে তো একটা মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া তো হবে না, শুনতে পাবে না। এই যে ছোট জিনিসগুলো যখন মানুষ আ আ মানে যাচাই করা শুরু করে, এরপরেই তার যাত্রাটা আসলে শুরু হয়। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে শুরুর দিকের কাজটা করছি এবং পরবর্তীতে সে হয়তো আ এই চিন্তাভাবনাগুলো অন্যান্য কাজে লাগাতে পারবে। এখন যারা আমাদের এই আন্দোলনে বা আমাদের কথা শোনেন বা আমাদের লেখা পড়েন, অনেক বছর ধরে পড়েন, তাদের ভিতরে অনেককেই আমি দেখি যে তারা হয়তো ধর্মান্ধতা থেকে বের হতে পেরেছে, আবার দেখা যায় যে তারা দলান্ধ হয়ে গেছে। হ্যাঁ? মানে দেখা যায় যে অনেকে আবার আওয়ামী লীগের এত তীব্র সমর্থক যে আপনি আল্লাহর বিরুদ্ধে কিছু বলতে পারবেন কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। আপনি নবীর বিরুদ্ধে বলেন ঠিক আছে এটা মেনে নিলাম। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আঘাতপ্রাপ্ত হবে। আরে না মুক্তিযুদ্ধের চেতনা আবার কি? আমরা যেখানে আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূলের মতো বিরাট বিষয়, ইসলামের মতো বিরাট বিষয় যেটা আমাদের একদম ছোটবেলা থেকে মুখের ভিতর ঢুকায় দেওয়া হইছে, সেটাই আমরা মানি না। সেখানে শেখ মুজিবই কোথায়? আর শেখ হাসিনাই কোথায়? আর মুক্তিযুদ্ধের চেতনাই কোথায়? এগুলো তো আমাদের মানার কোনো মানে রিজন নাই। আমরা যখন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করব, হ্যাঁ, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমরা অবশ্যই ওন করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা আ আমাদের মানে ইতিহাসে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের ইতিহাসে। কিন্তু তার মানে তো এটা না যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না বা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। শেখ মুজিবকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। একজনকে এমন অবস্থানে আমরা কখনো বসাবো না, এমন
পবিত্রতা আরোপ করব না একজনের চরিত্রের উপরে, যেন সে একেবারে প্রশ্নের ঊর্ধ্বে চলে যায়। একদম সমালোচনা, প্রশ্ন সবকিছুর ঊর্ধ্বে এসে চলে যায়। দেবতাতে যেন পরিণত হয়। যেমন ধরেন কয়েকদিন আগে দেখলাম যে রবীন্দ্রনাথের সমালোচনা করার কারণে মানে কিছু লোক ক্ষেপে উঠেছে। আরে রবীন্দ্রনাথের কেন সমালোচনা করা যাবে না? করা যাবে তো। আমরা যখন বাক স্বাধীনতার কথা বলি, আমরা যখন মত প্রকাশের স্বাধীনতা, রবীন্দ্রনাথ অবশ্যই বাঙালি বললে তো বাঙালি এবং রবীন্দ্রনাথ দুটো তো পাশাপাশি শব্দ, তাই না? একদম আমার কাছে বাঙালি এবং বাংলা ভাষা, বাঙালি, রবীন্দ্রনাথ এগুলো হচ্ছে আমার কাছে সমার্থক শব্দ। এগুলোর ভিতরে আমি কোন পার্থক্য পাই না। কিন্তু তাই বলে রবীন্দ্রনাথের সমালোচনা কেন করা যাবে না? এখন এই যে যেই জিনিসটা যে কখনো এই আইডল হিসেবে পরিণত করা বা কারো ফ্যান হওয়া জিনিসটাই, ভক্তিবাদ জিনিসটাই মানুষের যুক্তিবুদ্ধিকে নষ্ট করে দেয়। ভক্তি যখন মাথায় চড়ে বসে তখন আপনি আপনার যুক্তিবোধটা, তো আপনি কিন্তু হাঁটু গেড়ে বসে পড়বেন তখন। ভক্তি যখন আপনার ভিতরে আসবে একজন ব্যক্তি সম্পর্কে। এই জিনিসটাই আমি বহু বছর ধরে বোঝাবার চেষ্টা করছি। আ কিন্তু মানুষের যে চরিত্র, আপনি যে সিনেমাটা দেখেছেন, 'ওহ মাই গড' সিনেমাটা যদি দেখেন, বা জি, কি যেন জি। একটা সিনেমা আছে, যে দেখা যায় যে পুরা সিনেমার ভিতরে নাস্তিক ভদ্রলোক খুব চমৎকার কাজ করলেন, কথা বললেন, ধর্মের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে খুব চমৎকার। শেষে দেখা গেল তাকে মূর্তি বানায় যে মানে এখন সেই হচ্ছে দেবতা। এই যে হ্যাঁ, হ্যাঁ। মানুষের যে ওহ এই মাই গড! ইয়েস। চরিত্রটা, হ্যাঁ? হ্যাঁ, 'ওহ মাই গড' সিনেমাটার ভিতরে পরেশ তাকেই বোধহয় কৃষ্ণ পরেশ দেখানো রাওয়াল, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সে হ্যাঁ, তাকিয়ে হ্যাঁ। পরে গিয়ে মূর্তি পূজা, তারই মূর্তি পূজা করা শুরু করে দেওয়া হচ্ছে। এই চরিত্রটাই তো সবচেয়ে বিপজ্জনক। এটার ভয় তো আমরা সবসময় পাই যে যেন কেউ কোন কিছুই যুক্তির ঊর্ধ্বে যেন না যায়, সমালোচনার ঊর্ধ্বে যেন না যায়। এই জিনিসটাই আমি মনে করি আমাদের যারা আ দর্শক আছে, সবসময় আমাদেরকেও প্রশ্নের মধ্যে রাখা এবং আমাদেরকেও যাচাই করে দেখা, তার নিজেকেও যাচাই করে দেখা। এখন দেখেন বাংলাদেশে যেই পরিস্থিতি ঘটছে, আমি দেখছি যে আ মানে ভক্তিবাদ এবং একজন মানুষের ফ্যান হওয়া, এই যে সোশ্যাল মিডিয়াতে আমি কয়েকটা ক্যারেক্টার যেমন তারা হচ্ছে গিয়ে যে এই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের কয়েকজন সমর্থক কি যেন নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেয়। একজন প্যারিসে আছেন, একজন বোধহয় আমেরিকাতে আছেন। এদের যে ভক্তরা, মানে এদের ভক্তরা যে কি করবে তাদের জন্য, সেই জিনিসটা, এবং এরাও এই ভক্তদেরকে কাজে লাগায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে। এদের মানে পুরা ইতিহাস তো আমরা জানি। এরা কোথায় কি করেছে, কবে, সেগুলো তো আমরা জানি। এখন এই চরিত্রগুলার ভক্তদের সামাল দেয়া কিন্তু আ একই রকম, ব্যাপারটা একই রকম। যে হেফাজতের যারা অনুসারী, নবীর যারা ভক্ত, এখন দেখা যাচ্ছে এদেরও কিছু ভক্ত-টক্ত তৈরি হয়েছে। তারা আবার ওই দেবতার নাম বলে তাদেরকে লেলায় দিচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে। এদেরকে আ এরা কিন্তু আমাদের যে এই চিন্তা ভাবনার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাতে একটা বড় সমস্যা তৈরি করছে এবং একটা মূর্খ জনগোষ্ঠী তৈরি করছে। যারা হচ্ছে সদা উত্তেজিত। তারা সদা মানে কিভাবে কতল করবে, কাকে কতল করবে, এখন আমি কাকে কতল করব, হ্যাঁ? এখন আমার কাকে কতল করতে হবে। ও অমুকে এইটা বলছে, তাহলে যাই তাকে গিয়ে কতল করে আসি। এই যে কতল করি তাদের বিরুদ্ধে, মানে দেখা গেল যে প্রথম আলো বা যে পত্র-পত্রিকাগুলো, সেগুলো আমার একদমই মানে পছন্দ না। অপছন্দের পত্রিকা। এমনকি প্রথম আলো পত্রিকা, আমি যখন আক্রান্ত হয়েছিলাম তখন প্রথম আলো পত্রিকা মানে খুব শয়তানি করে মানে ছাপাইছিল যে আমাকে নাকি ছিনতাইকারী আঘাত করছে। ছিনতাইকারী ছুরিকাঘাত করছে। কত বড় মানে নোংরামি তারা করেছে, 'প্রথম আলো' এই পত্রিকাটা আমার সাথে বহুবার এই ধরনের নোংরামি করেছে। আমার যে নিউজগুলা ছাপিয়েছে, সেগুলা খুবই মানে মিথ্যা এবং বানোয়াট কিছু নিউজ আমার সম্পর্কে ছাপিয়েছে। কিন্তু তার মানে তো এটা না যে আমি 'প্রথম আলো' একটা পত্রিকা যেটা মানে তাদের মত প্রকাশের তো অধিকার আছে, হ্যাঁ? এখন তাদের মানে ইসে গিয়ে আক্রমণ করা, এইগুলা তো মানে কিভাবে সম্ভব? এগুলা একটা একটা মা উত একজন লোক এই জিনিসগুলার জন্য উত্তেজিত করছে মানুষকে, এবং এই মানে লোকগুলাও, এই ধর্মান্ধ লোকগুলাও গিয়ে ঝাঁপিয়ে পড়ছে 'প্রথম আলোর' বিরুদ্ধে, 'ডেইলি স্টারের' বিরুদ্ধে। এইগুলা তো হওয়ারই কথা। কারণ এইভাবেই আমাদের এই জনগোষ্ঠীটাকে আসলে তৈরি করা হয়েছে যে তাদেরকে বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি ফুলফিল করার জন্য, বিভিন্ন পলিটিক্যাল কাজে লাগাবার জন্য এই মাদ্রাসার ছাত্রদের মতোই এদেরকে লেলিয়ে দেওয়া হবে যে অমুকে মানে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, চলো মেরে আসি। এরা দেখতেও যাবে না সে আসলে কি বলেছে বা কি লিখেছে। তারা গিয়ে কতল চাই, ফাঁসি চাই বলে চিৎকার চেঁচামেচি শুরু করবে। এইটাই হচ্ছে আ যেটা আমাদের যারা দর্শক আছে তাদেরকে আমরা এটাই বলব যে কাউকেই এমনভাবে আপনারা আ মানে ভক্ত হবেন না। ভক্ত হওয়ারই দরকার কি? আপনি যুক্তি কি দিচ্ছে সে, সেই যুক্তিটাতে ফোকাস করেন। ব্যক্তিতে ফোকাস করার প্রয়োজনটা কি? হ্যাঁ, আসাদ ভাই। অনেক ধন্যবাদ আসিফ ভাই। আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আপনি বলছিলেন সাইদিকে চাঁদে দেখার ঘটনাটা। তখন আমি চট্টগ্রামের নিউ মার্কেট সংলগ্ন আলকরণে থাকি। চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সাথে সবটুকু সময় দিয়ে থাকার চেষ্টা করেছি। তো হঠাৎ রাতে দেখি প্রচন্ড চিৎকার চেঁচামেচি এবং আমি একটা ভবনে থাকতাম। ওই ভবনের আশেপাশে থাকা সকল ভবনের ছাদে মানুষজন। আমি ভেবেছি কোথাও বোধহয় কোনো বড় ঝামেলা হচ্ছে। একটু উঠে দেখি। আমি আমার আশেপাশে থাকা সবাইকে দেখলাম যে সবাই সাইদিকে দেখতে পাচ্ছে। তো আমি আঁধার তো, তখন কে শাহবাগী ওই বিল্ডিং এ একটু আমাকে খারাপ চোখে দেখতো মানুষ। ওই যে পতাকা-টতাকা মাথায় থাকতো অনেক সময়।
শাহবাগ থেকে ফিরছি। শাহবাগ হিসেবেই জানতো। তো আমি উঠে বললাম যে, "হ্যাঁ, সাথে তো ফাঁসির দড়িও দেখা যাচ্ছে।" তখন মানুষজন পারলে আমাকে ওই ছাদ থেকে ফেলে দেয়। এই ধর্মান্ধদের অবস্থা আমরা দেখেছি। আবার একই জিনিস ভারতের পশ্চিম বাংলায় একজন ব্যক্তিকে নিয়ে খুব আলোচনা আসছিল। রবীন্দ্রনাথ জীবী যারা আরকি। অর্থাৎ সেই ব্যক্তির নাম হচ্ছে রুদ্র রায়। তার কিছু গান, তথাকথিত কবিতা নিয়ে ব্যাপক খ্যাপা। মানে ওই যে ইজম তৈরি করা। আসিফ ভাই আপনার এই বক্তব্যের সাথে এগুলো খুবই মিল ছিল। আমি একটু স্মৃতিচারণ করার চেষ্টা করলাম। আসিফ মহিউদ্দিন ভাই, এবার আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। খুব চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেন। আমি ফ্যান জাস্ট এটার। আপনি আবার এটাতে মাইন্ড করেন না। মানে ওই অর্থে আপনার এই প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লাগে। আচ্ছা ভাই, ধর্মের বিরোধিতা বলতে আমরা যেটা বুঝি, ধর্মের সরাসরি বিরোধিতা। আমরা অবশ্যই কারোর প্রতি মানে কাউকে ছোট করে বলছি না। যেমন আরজ আলী মাতুব্বরের যে প্রশ্ন ছুড়ে দেওয়া, এটার অবদান, হুমায়ুন আজাদ যে কাজগুলো করেছেন বা লালন ফকির যা করে গেছেন। কিন্তু এই ব্লগ এটা নিয়ে যে মানুষের এত আলোচনা, সমালোচনা, তারপরে আবার দেখলাম ইসলামপন্থীরা বলত যে ব্লগ দিয়ে ইন্টারনেট চালায়। অথচ তারা জানে না আমরা কি, কিন্তু আমাদের খুব থ্রেট মনে করছিল। কারণ আমরা সরাসরি ধর্মের বিরোধিতা দিয়ে শুরু করেছি। আমি এই আন্দোলনের একজন অনুযোগ। আপনারা এবং আরো অনেক আমি অনেক অগ্রজ ব্লগারদের চিনি যারা এই কাজটি শুরু করেছেন। কিন্তু সেই সংখ্যাটা খুব সামান্য। মানে এই সংখ্যাটা সামান্য কেন? যেখানে আমাদের এই উপমহাদেশে ধর্মটাই সবচেয়ে বড় সমস্যা। সেখানে সরাসরি বিরোধিতা না করে ইনিয়ে বিনিয়ে এটা সামান্য কেন আসিফ ভাই? মানে এটা তো অনেক বেশি হওয়ার এটার কথা তো না? অনেক কারণ আছে, অনেক ধরনের কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আ অন্য ধর্মের পরিবেশে যদি আপনি থাকেন, সমাজে যদি আপনি থাকেন, আপনি কিন্তু ওই ধর্মগুলার সমালোচনা করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি ভারতে থাকেন, হিন্দু ধর্মের ভেতরে কিন্তু নাস্তিক্যবাদও কিন্তু একটা অংশ। যদি আপনি ৬ টা ভাগ দেখেন, তার ভেতরে কিন্তু হুম, নাস্তিক্যবাদও একটা অংশ। এবং হিন্দু মতাদর্শের বিরুদ্ধে ভিতরে কিন্তু একটা বড় অংশই ছিল নাস্তিক, এবং হিন্দু পুরা ভারতের অনেকগুলা নাস্তিক্যবাদী দর্শন, নাস্তিক্যবাদী ধর্ম ডেভেলপ করেছে। খুবই আশ্চর্যজনকভাবে, যে যেমন ধরেন জৈন ধর্ম, তারপর হচ্ছে গিয়ে সাংখ্য যারা ছিল, তারপর যেমন ধরেন বৌদ্ধ ধর্ম, চারবাকরা জি। ছিল। এখন আ এই জিনিসগুলা তারা তাদের ভিতরে মারামারি ছিল, তাদের ভিতরে ঝামেলা ছিল। বেদেও তাদের সম্পর্কে খারাপ কথা বলা আছে। এই যে চারবাকদের সম্পর্কে খারাপ কথাই বলা আছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখি যে রুটে এই বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা এগুলা, এবং না মানা, বেদকে না মানা, বেদের বিরোধিতা করা, এই জিনিসগুলার প্রচলন অনেক আগে থেকে আমাদের অঞ্চলে আছে। কিন্তু আ এই জিনিসটা আ একটা মুসলিম সমাজে এটা একটু কঠিন। কারণ হচ্ছে যে ইসলাম জিনিসটা মানুষকে এমনভাবে, মানুষের মন মানসিকতাকে এমন একটা জায়গাতে নিয়ে যায় যে সে এক ধরনের আ ইসের ভিতরে সে আসলেই মনে করে, সিরিয়াসলি সে মনে করে যে ইসলামটা আ আসলেই সত্য ধর্ম, এবং তারা মনে করে যে অন্যরাও জানে যে ইসলাম সত্য ধর্ম, কিন্তু জাস্ট মানতেছে না। হুম? মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক মুসলিম মনে করে যে হিন্দুরাও জানে যে ইসলাম সত্য ধর্ম, ওরা জাস্ট বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। বা তারা মনে করে খ্রিস্টান, ইহুদিরা তারাও জানে যে নবী যে সত্য নবী, কিন্তু তারা জাস্ট বিরোধিতা করতে হবে এজন্য বিরোধিতা করতেছে। এইটা সিরিয়াসলি অনেক মুসলিম মনে করে। হ্যাঁ? তারা মনে করে মানে নাসার বিজ্ঞানীরা সবাই জানে যে ইসলাম আসলে সত্য ধর্ম। তারা কোরআন নিয়ে গবেষণা করে বিজ্ঞান বের করে। কিন্তু তারা জাস্ট বিরোধিতা করতে হবে এজন্য ইসলামের বিরোধিতা করতেছে। এই যে কনফিডেন্স, তখন কনফিডেন্সটা বেড়ে যায় তাদের, হ্যাঁ? এবং এই কনফিডেন্স বেড়ে যাওয়ার কারণেই তারা কিন্তু ওয়াজে এত গাঁজাখুরি সমস্ত কথাবার্তা বলে। আপনি মুফতি ইব্রাহিমের কিছু ভিডিও দেখলে মানে হাসতে গড়াগড়ি রকেট খাবেন। মনোয়ার। তারপর রকেট মনোয়ারের কিছু ভিডিও, রকেট মনোয়ার যদি নিজের গর্ব করার জন্য বলে, সেটা ঠিক আছে। সেটা আমি এত খারাপ কিছু মনে করি না। এই ভদ্রলোক মানে নিজের একটু ঢোল পিটায়। সেটা ঠিক আছে। কিন্তু এই যে মানে মুফতি ইব্রাহিম, তারপরে হচ্ছে এই যে আব্বাসী, এই টাইপের লোকেরা, মিজানুর রহমান আজহারির ভিডিওতে বলতেছে চাঁদে নাকি নীল আর্মস্ট্রং আজান শুনে, এগুলা প্রত্যেকটা ওয়াজে আপনি এরকমের কিছু বিনোদন পাবেন। এখন এই জিনিসগুলা মানুষ যখন অ মা সা সাধারণ মানুষ যখন শোনে, তখন তো তারা করতে পারে না যে আ আচ্ছা, আমি কি নিয়ে বলছিলাম সেটা, এই প্রসঙ্গটাই ভুলে গেছি। সরি, আমি জি, এই যে কথা বলতে ধর্মের এত দূরে চলে গেছি। জি, কোন অসুবিধা না। আসিফ ভাই, আমার যেটা প্রশ্ন আরকি দেখেন, আমাদের আরজ আলী মাতুব্বর বা লালন ফকির, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নটা যে তারা অনেক প্রশ্ন রেখে গেছেন, অনেক প্রশ্ন করেছেন। হুমায়ুন আজাদ তাঁর লিখনীতে সরাসরি ধর্মের সমালোচনা করেছেন, ধর্মকে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু যে বিরোধিতা, যে তোমাকে মানলাম না, তুমি একটা ভণ্ড বা তুমি একটা বদমাইশ, এই যে কথাগুলো বইলে দেওয়া। যেমন একটা ক্যারেক্টার মোহাম্মদ, সে যে কেমন ভয়ংকর লোক ছিল, খিলাফত কি? এই জিনিসগুলা ব্লগের সময় যেভাবে চর্চা হয়েছে, মোহাম্মদের এই যে বহুবিবাহ এবং এই যে শিশু বিবাহ, এই জিনিসগুলা তুলে কিন্তু এসেছে ব্লগ থেকে এবং হুম, পরবর্তীতে অ্যাক্টিভিস্টদের কাছ হ্যাঁ, থেকে। মনে এইটা খুব পড়েছে। জি, এইটাই এই আরকি। যে এখন এই এগুলোর যে সংখ্যা খুব কম কেন? কি যে বাধা জিনিসটা আসলে? হচ্ছে, তারা এই যে এই ভয়টাই তারা পেত। যে আমাদের সমাজে সেই ভয়টা সবসময় ছিল যে মেরে ফেলবে। এটা বলতে গেলে তো মেরে ফেলবে। যে জিনিসটা ইসলামের ইতিহাসের মধ্যেও দেখা যায়, যে ইসলামের ইতিহাসে যেই খিলাফত শুরু হওয়ার পরে অনেক মানুষ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছে। কিন্তু তাদেরকে আসলে মেরে ফেলা হয়েছে। মানে খেলাফত আমলের পুরাটা সময়ই এরকম প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে। তারা ইসলামের যে মৌলিক আকিদার বিরোধী কথাবার্তা বলেছিল দেখে। এখন এই জিনিসগুলা আ বাংলাদেশে যে মুসলিম সমাজ, সেই সমাজের ভিতরে, এই হিন্দু সমাজের ভিতরে কিন্তু এটা না। হিন্দু সমাজের ভিতরে কিন্তু অন্যরকম দেখবেন। আপনি দেখবেন যে হিন্দুদের ভারতে সিনেমা সেই কত যুগ আগে একটা সিনেমা বানানো হয়েছিল। আ জমজমির একটা সিনেমা। জমলোক, কি যেন একটা জমলোকে
আ এরকম একটা সিনেমা বানানো হয়েছিল। আমার নামটা এখন এই মুহূর্তে মনে নেই। যমলোকে যায়, হ্যাঁ? যমলোকে গিয়ে অনেক ঠাট্টা মশকরা করে। এই দেবদেবীদের সাথে অনেক ঠাট্টা মশকরা করে। এই রকমের জিনিসপত্র হিন্দু ধর্মের ভিতরে অনেক আগে থেকে ছিল, এখনো আছে। কিন্তু মুসলিম সমাজে এটা সরাসরি বলাটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে মেরে ফেলার একটা ভয় আছে। কিন্তু তারপরেও কিন্তু আপনি যদি দেখেন হুমায়ুন আজাদের যদি আপনি শুভব্রত তার সম্পর্কিত সুসমাচার বইটা পড়েন, ওটাতে কিন্তু একদম ছারখার করে দিছে। হ্যাঁ? ইসলাম ধর্মকে কিন্তু একদম ছারখার করে দিছে। কিন্তু মজার বিষয় হচ্ছে মানে এই উপন্যাসটা এমনভাবে লেখা যে মোল্লা হুজুর এটা বুঝতে পারে নাই যে এটা আসলে কাকে নিয়ে লেখা হয়েছে। এই কারণে এটা আসিফ নিয়ে ভাই এত হিট সরাসরি তো হয়নি। সরাসরি তো গানও আছে যে, "কদম ডালে বসিয়া আছে কানু হারামজাদা, মাই তুই জলে না যাইও।" তো এই গানগুলো কিন্তু ভারতে এখনো মানুষ গায়, ভালোবাসে, পছন্দ করে। একই গান যদি মুসলমানরা তৈরি করে, "মরুর চিপায় ঘাপটি মেরে আছে মোহাম্মদ হারামজাদা।" এরকম কেউ গান লিখলে তো গানের শিল্পী, ইন্সট্রুমেন্ট এর সাথে যারা আছে সবাই শেষ। এরকম গান কিন্তু আসলে আছে, বাউলদের মধ্যে কিন্তু আছে। আমি একটা গান শুনছিলাম যে, মেরাজের ভেদ জানে উম্মে হানি। হুম? হুম। মেরাজের ভেদ জানে উম্মে হানি। এই গানটা কিন্তু আপনি YouTube এ খুঁজে পাবেন। আপনি সার্চ করলে পাবেন। মেরাজের ভেদ জানে উম্মে হানি। একজন বাউল, তিনি খুব সুন্দর করে গানটা গাচ্ছেন। এই পালা এমনভাবে আসিফ ভাই, জি, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। পালা গানগুলোতে এই ধরনের তর্ক আমরা দেখি। মারফতি লাইনের তারা মনে করেন। কিন্তু সেটা তো মানে এত ব্যাপকভাবে না। মানে আমি এটা বলছিলাম এই কারণে যে, 'কানু হারামজাদা' এই গানটা কিন্তু খুবই জনপ্রিয় এবং অনেক জনপ্রিয় শিল্পীরাও এটা গেয়েছেন। এইজন্য তাদের কেউ মারতে যায় নাই। কিন্তু এই যে একটা পার্থক্য, মেনে না নেওয়া, আমার প্রশ্নটা যেখানে ছিল যে, আমাদের যে এই criticism এর করার যে ব্যক্তিরা তাদের সংখ্যাটা খুব কম এইজন্যই যে ইসলামপন্থীরা মেরে ফেলা একমাত্র সমাধান মনে করে? তাদের মধ্যে এই যে সহনশীলতা নাই যেটা আপনি হিন্দু ধর্মের মধ্যে আছে বলছিলেন, বা এরকম অন্যান্য ভারতীয় ধর্ম দর্শনগুলোতে এই সুযোগটা আছে? এইটা হচ্ছে এক ধরনের মানে প্রেশার সবসময়ই আমাদের উপরে ক্রিয়েট করা হয় যে, এই যে আমি যে এত বছর ধরে এই জিনিসগুলা নিয়ে কাজ করি, আমার উপর তো প্রেশার প্রতিদিনই বহুবার। জি। বহু ধরনের থাকি। যেমন ধরেন আমার YouTube চ্যানেলের বিরুদ্ধে প্রতিদিন তারা রিপোর্ট করতেছে। প্রতিদিন আমাদের সংশয়.com এর বিরুদ্ধে প্রতিদিন রিপোর্ট করে যাচ্ছে। এবং একটা মানে হিন্দুদের ভিতরে দেখেছি যে এই রকমের কথা যদি কেউ বলে, কিছু লোক ক্ষেপে। কিন্তু খুব যে তারা এক্সট্রিম লেভেলের কিছু মানে কিছু করবে সেরকম কিছু পাই না আসলে। কিন্তু আ একটা ইসলামী পরিবেশে এই ধরনের কাজগুলা করা অনেক বেশি ডিফিকাল্ট। অন্য ধর্মগুলার থেকে অনেক বেশি ডিফিকাল্ট। এই কারণেই এই প্রেশারটা অনেকে এই জিনিসটা সহ্য করতে পারে না। একটা সবচাইতে প্রবলেমেটিক হচ্ছে মেন্টাল একটা প্রেশার। যেমন ধরেন আ মনে করেন একটা ইউনিভার্সিটিতে অনেকগুলা মেয়ে পড়ালেখা করে। তারা টি-শার্ট আর জিন্স পরে। হঠাৎ একটা মেয়ে আসলো, সে বোরখা পরে একটা মেয়ে আসলো। সে অন্যদেরকে কিছু বলছে না, কিন্তু অন্যদের উপরে এক ধরনের মেন্টাল প্রেশার সে ক্রিয়েট করার চেষ্টা করে যে, আমি বোরখা পরি, আমি হচ্ছি ভালো চরিত্র। আর তোমরা হচ্ছে সবাই স্লাট, তোমরা হচ্ছে সবাই বাজে মেয়ে। কারণ তোমরা টি-শার্ট আর জিন্স পড়ছো। এই যে সাইকোলজিক্যাল একটা প্রেশার ক্রিয়েট করা এবং তাদেরকে মানে আস্তে ধীরে তাদের ভেতরে ঢুকানো যে, জিন্স টি-শার্ট পরাটা খুব অন্যায় একটা কাজ, আর বোরখা পরাটা একটা ভালো একটা কাজ। এই ধরনের জিনিস যখন এই সাইকোলজিক্যাল প্রেশারটা যখন অন্য মেয়েগুলোর উপরে পড়ে, তখন তারা আস্তে শুরু করে, একটু হিজাব পরা শুরু করে, তারপরে আস্তে বোরখাতে যায়। এই রকমের মেন্টাল প্রেশার আমাদের উপরেও সারাক্ষণ তারা মানে জারি রাখে। করা শুরু করতে থাকে। দেখেন আমার আপনি 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 নিশ্চয়ই এই বিষয়ে খুব ভালোভাবেই জানেন। ইনবক্স ভর্তি হয়ে যায় গলা কাটা মানুষের ছবিতে। হ্যাঁ? মানে তোরে এইভাবে ইয়া করব, হ্যাঁ? আমার বাচ্চা, ৬ বছরের বাচ্চা। সেই বাচ্চাটাকে নিয়ে তারা যা করে সেটা কল্পনাতীত কাজকর্ম করে। এবং আমার ওয়াইফ, আমার পরিবার, বাচ্চা কাউকে বাদ রাখে না। যখন এই ধরনের প্রেশার তারা ক্রিয়েট করে, যারা অনেকে লিখতে পারেন বা যারা অনেকে কথা বলতে পারেন, তারা একটা সময় মনে করে যে এত দরকার কি? মানে এত প্রেশার আমি কেন নিতে যাব? হ্যাঁ? আমি সুখে শান্তিতে জীবনযাপন করছি। আমার আমি ভালো চাকরি করছি। আমার একটা জীবন আছে। কেন আমি এই সমস্ত মূর্খ, এই সমস্ত মানে অশিক্ষিত মূর্খ জঙ্গি এদের সাথে আমি কেন, কি দরকার আমার? এইটা ভেবে অনেকেই নিজেকে গুটায় নেন। এই কারণে আমাদের সংখ্যাটা খুবই অল্প যারা একদমই ডেডিকেশন এর সাথে আ আ দেখেন আপনার যে ডেডিকেশন, আমাদের যে ডেডিকেশন, এই ডেডিকেশন গুলা কিন্তু সবার ভিতরে পাওয়াটা আসলেই মুশকিল। যদি এটার সাথে অর্থনৈতিক লেনদেন না জড়িত থাকে, অর্থনৈতিক লেনদেন জড়িত থাকলে তখন দেখবেন যে এটা ডেডিকেশনটা থাকে। হারিয়ে যাচ্ছে। ওয়াজে দেখেন হুজুররা হেলিকপ্টারে চড়ে আসে। তাদের তো একটা রুজি-রুজির ব্যাপার। কিন্তু অর্থনীতির সাথে যোগাযোগ না থাকলে তখন আর ডেডিকেশনটা আস্তে কমতে থাকে। কিন্তু আমরা যেটা চেষ্টা করি যে আ এটা আপনাকে আমার প্রশ্ন যে আপনার ডেডিকেশনের পেছনের কারণটা কি? অর্থনৈতিক লাভ, এই যে ইহুদিরা আমাদেরকে নাকি কোটি টাকা ডলার পাঠায়, ইউরো পাঠায়। এটা তো আমরা সবসময় শুনি বিভিন্ন জনের মুখে। কিন্তু এখন পর্যন্ত তো ৳১ পেলাম না। সেই টাকাটা, আমার টাকাটা গেল কোথায়? এটা এখনো সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আপনার ডেডিকেশন এর মানে ইয়াটা কি? সেটা একটু বলেন। অনেক ধন্যবাদ আসিফ ভাই। আপনি কিছু, হ্যাঁ, আমি আমারটা বলছি, আরো কিছু ঘটনার সাথে একটু দর্শকদের পরিচয় করিয়ে দেই। আসিফ ভাই যে একটু আগে বলছিলেন, ইনবক্সে নানান ধরনের হুমকি-ধমকি, পরিবারের সদস্যদের হয়রানি করা, এরকম নানান বাধা বিপত্তি আছে। সাইবার অ্যাটাক করা, পেজ হ্যাক করা, রিপোর্ট করা, এই জিনিসগুলো তো আছেই। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমাদের অনেক ভোকালকেও দেখেছি হারিয়ে যেতে। ওই যে আর্থিক একটা বিষয়। আবার বাংলাদেশে এটাও সত্য, যদি ওয়াজ মাহফিলে টাকা না দেওয়া হয়, কোন মোল্লা মুন্সি ওয়াজ মাহফিলে যাবেন না। বিশেষ করে যারা স্টার ধর্মজীবী আরকি। আসিফ ভাই, আমার ডেডিকেশন এর কারণ, আমি আমার চোখের সামনে, আমি তো তখন খুব ছোট, মানে যখন এই মানে ওইভাবে ম্যাচিউরড না। আমি দেখছি
আমি তো চট্টগ্রামে দেখলাম ঢাকায় একের পর এক লাশ পড়তেছে। তখন খুব কষ্ট হইতো যে এই লাশগুলো পড়তেছে কেন? এইটা তো একটা মানুষকে হত্যা করার মতো অপরাধ কোনভাবেই হইতে পারে না। এমনকি তাকে একটা ধাক্কা দেওয়ার মতো অপরাধ হইতে পারে না। তখন আমি ভাবছি আমার কি করা যেতে পারে? আমি কিভাবে এখানে কন্ট্রিবিউট করব? এবং কন্ট্রিবিউট করার চেষ্টা অনেক চড়াই-উতরাই, অনেক ধরনের ভুল ত্রুটিও আমার ছিল। কিন্তু আমি মনে হইছে যে না, এইটা খুব কঠিন না। মানে গা ঝাড়া দিয়ে ওঠা। যারা দেখছেন এখন, যারা ভাবছেন যে এইরকম একটা মহামারী বা এরকম একটা ভয়ংকর ইজমের সমালোচনা করা কতটা নিরাপদ, কতটা কষ্টের, আমাদের এই তিক্ত অভিজ্ঞতা শুনে অনেকে ইয়ে হইতে পারেন। আমার এখানে বক্তব্য খুব সহজ। এটার উদাহরণ আপনারা নিজেরাই। যেমন আমাদের কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় নেওয়ার সাহস করে না। এমনকি যখন শাহবাগ আন্দোলনে ব্লগারদের হত্যা করা হচ্ছিল, আমরা ভিকটিম, তখন কিন্তু আমাদেরকে নাস্তিক ব্লগার এইটা বাদ দিয়া অনলাইন অ্যাক্টিভিস্ট বলা শুরু করছিল। এবং অনেক অ্যাক্টিভিস্টরা শাহবাগ আন্দোলনের সাথে যুক্ত, তারা বলছিল যে, "হ্যাঁ, মানে ব্লগ লেখা মানে নাস্তিকতা না। আমি নাস্তিক না।" এটা প্রমাণে ব্যস্ত হয়ে পড়া। অনেক চড়াই-উতরাই দেখলাম। কিন্তু বাস্তবতা কি? এই যে সাইবার অ্যাটাক করছে আমাদের মেইনস্ট্রিম মিডিয়ায় উজ্জ্ব করে রাখা, এখন আমরাই তো মেইনস্ট্রিম মিডিয়া। এই আজকে শনিবার বাংলাদেশ সময় রাত এখন ১১টা বাজে। আ হ্যাঁ, তাই তো এরকমই ১০টা বাজে। তো এখন আমাদের এই মুহূর্তে আসিফ ভাই দেখছেন Facebook এবং YouTube মিলিয়ে প্রায় ৬,০০০ মানুষ। তাহলে একটা টক শো, বাংলাদেশের কোনো জনপ্রিয় টক শোতে এরকম মানুষই দেখেন। আমাদের উজ্জ্ব রাখলো কেমনে? পেজ হ্যাক করা আসিফ ভাই, অনেক ধরনের অ্যাটাক। কিন্তু কোনো কিছু করে কিছুই করতে পারে নাই। বরং আমরা ভালো আছি, সুন্দর আছি। মনের দিক থেকে স্যাটিসফাইড যে আমি আমার উপত্যকার মানুষের জন্য কিছু একটা করতে পারতেছি। আমরা যেহেতু কোনো মানুষ, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক কাজ করি না। অর্থাৎ আমাদের যে এত ব্লগার হত্যা হইছে, আজকে যদি আমরা ওই সময় এত ধরেন ১০-১৫ জন অ্যাক্টিভিস্ট ব্লগারকে হত্যা করেছি, আমরা একজন মোল্লারে মাইরে ফেলতাম। তখন তো এটা জাস্টিফিকেশন, অনেকেই বলতে হয় তাদের তো অনেকে মারছে, তারা তো একজনই মারছে। এরকম জাস্টিফিকেশন আমাদের দরকার নাই। আমরা কাউকে থাপ্পড়ও মারি নাই। সুতরাং এইটা একটা মনের দিক থেকে আসিফ ভাই একটা একটা সত্য বা সৎ কাজের জন্য একটা সাহস, যে আমি যেটা করতেছি, আমি জানি পৃথিবীর কোন আইন, কোন আদালত আমাকে এটার জন্য শাস্তি দেবে না। অথচ মোল্লা মুন্সিরা দেখেন, তারা খিলাফত চায়, তারা আ ইসলাম প্রচার করতে যায়, তারা বিভিন্ন দেশ থেকে তারা ডিপোর্ট হয়ে বাংলাদেশে যায়। তারা ভয় পায়। অন্য দেশে যাইয়া তারা নিজেদেরকে উদারপন্থী মুসলমান বলতে বাহানা করতে বাধ্য হয়। এইটা তাদের ভয় পাওয়ার কথা। আমরা ভয়, হ্যাঁ, বাধা আছে। সন্ত্রাসীদের কাছ থেকে বাধা তো থাকবেই। কিন্তু আমার এগিয়ে যাওয়ার আগ্রহটা এখানে আছে ভাই, যে যেহেতু সত্য, সুন্দর সবকিছু মানুষের কল্যাণে, তাহলে এখানে ভয় পাওয়ার আর কি আছে? বা অন্তত হারানোর আমরা মতো তো তো আর কিছু নাই। আমরা তো আমাদের চেহারাটা আয়নায় দেখতে পারি যে আমরা আ মানে নিজের সাথে কম্প্রোমাইজ টা করিনি। এই যে মানে নৈতিক নৈতিকভাবে আমরা যে যেমন ধরেন যখন ১ম আমাকে গ্রেফতার করা হইলো তখন আমাকে একটা অপশন দেয়া হয়েছিল। ডিবি অফিসে আমাকে একটা অপশন দেয়া হয়েছিল যে, "তুমি লিখিতভাবে দাও যে আপনি লিখিতভাবে দেন যে আপনি আর ধর্মের বিরুদ্ধে লিখবেন না। এটা লিখিতভাবে দিলে আপনি চলে যেতে পারেন।" এইটা এবং সেটা নাকি হেফাজতে ইসলামের একটা দাবি ছিল যে হুম, আমার কাছ থেকে একটা লিখিত নিতে যে আমি আর ধর্মের বিরুদ্ধে কখনো লিখব না। এখন আমি এটা দিতে অস্বীকার করি। এখন এই অস্বীকার করার মানে প্রতিক্রিয়াটা তো আমার পরে ভোগ করতে হইছে। যে আমার জেলে যাইতে হইছে। অনেক মানে টর্চারের শিকার হইতে হইছে। কিন্তু তারপরেও তো আমার এই মানে স্যাটিসফ্যাকশন টা তো আছে যে আমি তো তাদের কথা মেনে নিইনি। মানে মেরুদণ্ড তো আমি মানে নিচু করি নাই বা মেরুদণ্ড বাঁকা করি নাই। হ্যাঁ? মাথা নামাবো না। দরকার হলে মাথাটা কাটা যাবে। ইয়েস, মানে মানুষ তো মরবে। একসময় তো মরতে সবারই হবে। কিন্তু মাথাটা যেন আমরা সোজা করে রেখে মরতে পারি। আ মাথাটা যেন নিচু না হয়। দরকার হলে গেলে কাটা যাবে কিন্তু নিচু হবে না। এটা হচ্ছে আমারও এই ডেডিকেশনটা যে কাটলে মাথা কেটে ফেলো কিন্তু নিচু করব না। মাথা ঝুঁকাবো না। তোমরা যেটা বলবা সেটাই আমরা মেনে নিব না। তোমরা যেই দমন-পীড়ন করো এবং যেই সাম্প্রদায়িক একটা পরিবেশ বাংলাদেশে তৈরি করে রাখছো এটার বিরোধিতা আমরা করতেই থাকবো এবং করে যাবো। এবং যখনই আমরা দেখব এই জিনিসগুলো তখনই আমরা আমাদের যে আমরা এটাও আমরা করতে পারতাম। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে তো এই যে ব্লগারদেরকে যে হত্যা করা হইছে, যে তাদেরকে যে টাকা-পয়সা বিদেশ থেকে পাঠানো হইছে, সেই অনেক খবরই তো আমরা জানি। অনেক কিছুই আমরা জানি যে কোথা থেকে ডোনেশন গেছে বাংলাদেশে, কিভাবে ফান্ডিং হইছে, সেই পুরা প্রজেক্ট, ব্লগার কিলিং এর যে প্রজেক্ট, সেটাতে প্রজেক্টে ফান্ডিং কারা করছে, সেগুলো তো সবকিছু আমাদের কাছে, অনেক কিছুই আমাদের কাছে তথ্য ছিল। পরবর্তীতে আমরা জেনেছি। এখন এই রকমের কাজ কিন্তু আমরাও করতে পারতাম। আমাদের কিন্তু করা কোনো ব্যাপার ছিল না। আমরা ব্যাপার ছিল ইউরোপে যেখানে থাকি, সেখানে আমরা আমাদের যে ইনকাম, সেই ইনকাম দিয়ে বাংলাদেশে এই গোটা শখানেক হুজুরকে আমরা করে দেয়া, এটা আমাদের জন্য কোনো ঘটনা ছিল না। কারণ বাংলাদেশে খুব কম টাকায় এই ধরনের কাজ করার মতো লোক পাওয়া যায়। মানে বাংলাদেশের মানুষের জীবনের মূল্য তো আসলে খুবই কম। ১০-১৫ হাজার টাকার জন্য মানুষকে মেরে ফেলে। আমরা তো সেই পথে নামতে পারতাম। আমরা তো একটা প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা তো যেটা আমরা করতে চেয়েছি সেটাই আমরা করেছি। আমরা কখনো কোন ধরনের আঘাত করি নাই। বরঞ্চ অনেক জায়গাতে আমরা যারা মুসলিম জনগোষ্ঠী তাদের অধিকার যেন সংরক্ষিত থাকে, তারাও যেন তাদের অধিকারটা পায়, সেইটার পক্ষে আমরা অনেক সময় কথা বলেছি। কিন্তু আ এই স্যাটিসফ্যাকশনটা অবশ্যই আমাদের আছে যে আমরা নিজেদের চেহারাটা আয়নায় দেখতে পারি এবং আমরা মাথা নিচু করি নাই। আমরা মানে ভয়-ভীতির কাছে, চাপাতির আক্রমণের কাছে আমরা মাথা নিচু করি নাই। আমরা আ কথা বলে যাবো। অনেকেই লিখেছে সেই সময় যে কলম চলবে, কলম চলবে। আমার লেখা থামবে না। তারা অনেকে থেমে গেছে। আনফরচুনেটলি তারা অনেকেই থেমে গেছে। অনেকেই এখন আর লিখছে না। যারা স্ট্যাটাস দিত যে কলম চলবে, তাদের কলম আর অনেকেরই চলছে না। কিন্তু
তারা হয়তো একদিন আবারও ফিরে আসবে আমাদের এই আন্দোলনের সাথে, আমাদের এই কাজের সাথে। সেটার জন্য আমরা অপেক্ষা করব। এটাই আমাদের সবারই সেই ডেডিকেশনটা থাকাটা উচিত ছিল। অনেক ধন্যবাদ আসিফ ভাই। হ্যাঁ, আমি যেটা বুঝলাম আপনার বক্তব্য থেকে যে আত্মবিশ্বাস, আঘাতকে আসলে সেটা ঘুরিয়ে দিতে হয়। মানে আমার প্রতি আঘাত হইছে আমি মেনে নিলাম। এই যে মেনে না নেওয়াটা। আপনার মতো আমার একটা ছোটখাটো অভিজ্ঞতা ওই যে যখন আমি ১ম মামলা হইলো আমার বিরুদ্ধে আমি ইন্ডিয়াতে ১ বছর পালায়ে ছিলাম। তারপর দেখলাম যে আমার কাছে পাসপোর্ট ছিল, ভিসা ছিল না যে এটা খুব কঠিন। হয়তো আরেকজন অ্যাক্টিভিস্ট আছে যিনি আবার এখন হিন্দু হয়ে গেছিলেন। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মতো এরকম হিন্দুত্ববাদীদের সাথে মিলতে হবে ওখানে থাকতে হইলে। নইলে আমাকে আমার দেশে যেতে হবে। গেলাম দেশে এয়ারপোর্টে অ্যারেস্ট হইলাম। এরপরে জেল-টেল খেটে বের হইছি বেইলে। তখনও হেফাজত দাবি যে এরে দাউদ হায়দার, তসলিমাদের মতো দেশ থেকে বের করে দিতে হবে। তারা তো ওইগুলো বলে যে বোরখা-টোরখা কি যেন। আর নইলে এরে জেলে রাখতে হবে। ডিজিএফআই ধরে নিয়ে যাওয়ার পরে তাদের বক্তব্য ছিল, "দেশে থাকেন, পাসপোর্টটা নিয়ে নিচ্ছি, দেশেই থাকেন। আর এই ধরনের কোনো ধর্মের এগুলোর বিরুদ্ধাচারণ করতে যায়েন না। ঠিক আছে।" মানি নাই জেলে মাদক মামলা দিয়ে জেলে পাঠাইছে। জেল থেকে বাইর হইছি পাসপোর্ট নাই। ওরা ভাবছে পাসপোর্ট নিয়ে আমি যাবো কই? সত্যি তো পাসপোর্ট না ছাড়া তো একটা মানুষের বের হওয়া কঠিন। তারপরে এবং আমি ওই আপনার পাসপোর্ট ছাড়াই বের হয়ে গেছি। এবং আপনার পরিবারের উপরেও তো একটা বড় ধরনের হ্যাঁ, একটা ওইটা তো করছি আসিফ ভাই ঘটেছিল। যে এই সার্বিক দিকগুলো আমি দেখছি যে যত আমারে আঘাত করছে আমার তত মনে হইছে আমি এটা আমাদের সমমনাদেরকেও বলি, যত আঘাত আসবে আপনি যদি সেটার সাথে কম্প্রোমাইজ না করেন তাহলে আপনি এই যে আমার এখন স্যাটিসফ্যাকশন যে আমি জানি যে আমার অগ্রজদের সাথে আমার সমমনাদের সাথে যে অন্যায়গুলো হইছে সেইটার জবাব আমি কিছুটা হইলেও দিতে পারতেছি। ভবিষ্যতে সারা জীবন বেঁচে থাকলে অনেকটা দিতে পারবো। এই যে একটা শান্তি মানে যে আমি বা আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে কম্প্রোমাইজ করি না এবং আমরা যদি মিথ্যা হই, হ্যাঁ, যদি মোহাম্মদ ভাই আল্লাহ থাকেন তিনি নাজিল হবেন, উপর থেকে নামবেন, আমরা দেখে তারে সালাম দেব। হ্যাঁ, তারপর বলব যে, "কি অবস্থা কেমন আছেন? এতদিন কই ছিলেন? আসেন নাই কেন?" সেই প্রশ্ন-টশ্ন করব। কিন্তু এর পুরো তো অন্ধভাবে মেনে নিতে হবে। তারপরে প্রেশার এগুলোকে মাথা নত করা এটা আসলে আত্মঘাতী হয় আরকি। যাই হোক এটা আ আশা করি আমাদের ইয়ারা বুঝবেন। আসিফ ভাই এবার আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে তো চড়াই উতরাই নিয়ে আপনি অনেক কথা বলছেন। গত একটা লাইভে আপনার ইউটিউব চ্যানেলেও জুলাইয়ের সময় আগস্টে আমরা দেখছি অনেক কথা আপনি বলছেন যে আসলে কি করতে পারে আওয়ামী লীগের উদ্দেশ্য কি, ধান্দা কি, তারা কিভাবে দমন-পীড়ন করেন। আমাদের এই লাইভেও আপনি বলেছিলেন বিস্তারিতভাবে। আমরা সবই দেখছি। এখন আর নতুন করে এটা আর জিজ্ঞেস করব না। এর আগেও আজকের লাইভে আপনি অনেকগুলো উত্তর দিয়ে ফেলছেন। তো এই বর্তমান দেশের পরিস্থিতিতে নাস্তিকদের ভবিষ্যৎ কি? নাস্তিকরা কি স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে পারবেন? যেমনটা আমাদের ঠিক বর্ডারের ওই পারে পশ্চিম বাংলায় আমি নিজে দেখছি বামপন্থীরা কৃষ্ণ, দুর্গারে নিয়া মানে কড়া সমালোচনা করতেছেন মঞ্চ বানাইয়া। রাস্তায় বইসা আরকি, হ্যাঁ? বামপন্থীরা করেন। তাদেরকে কেউ মারে না, পিটায় না। হিন্দুরা এটা মানে যে ঠিক আছে এটা তার থট। এরকম পরিস্থিতি কি বাংলাদেশে আসবে? নাস্তিকরা কি স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন? নিজের আইডেন্টিটি বা পাসপোর্টে লিখতে পারবেন যে আমার রিলিজিয়ন ইসলাম না বা হিন্দু না। এটা হবে? এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা তো আসলে খুবই আপনি বোধহয় অনেক বেশি আশা করতেছেন। যে এই আশা এত বড় আশা, এত বড় প্রত্যাশা করাটা বাংলাদেশের মুসলমানের জন্য এটা একটা বিরাট ব্যাপার। এরকম কখনো মানে অদূর ভবিষ্যতে ঘটবে এরকম আমি মনে করি না। কিন্তু এই জিনিসগুলা কিন্তু ঘটানো যাইত। যদি যেমন ধরেন এই যে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনের একজন নেতা আছেন, উনার নাম মতিন, হ্যাঁ? মতিন সাহেব কিন্তু একটা বক্তব্য আমি শুনলাম সেদিন। তিনি বলতেছেন যে, "বাংলাদেশে মুসলিমরাও থাকবে, হিন্দুরাও থাকবে, নাস্তিকরাও থাকবে, আস্তিকরাও থাকবে। সবাই মিলেমিশেই তো আমরা তো সবাই সবাই তো আমরাই তো সবাই।" এই কথা তার মুখ থেকে শুনে আমার ভালো লাগলো যে সে অন্তত রিকগনাইজ করতেছে যে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা নাস্তিক এবং তারাও যে আমাদের অংশ, বাঙালি অংশ। এই যে ডিহিউম্যানাইজ করা একজন মানুষকে যখন আপনি আ মানুষের মর্যাদা দেবেন না এবং মানুষের মর্যাদা থেকে নিচে নামায় দিবেন এবং বলবেন যে তখন কিন্তু তাকে হত্যা করাটা আসলে খুব ইজি হয়ে যায়। যেমন ধরেন এই যে রাজীব হায়দারকে যখন মারার পরে আপনি যদি খেয়াল করেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে এই জিনিসটা যে রাজীব হায়দারের চরিত্র হনন শুরু হয়ে গেল। হ্যাঁ? রাজীব হায়দার কার সাথে, কোন মেয়ের সাথে কি করেছে, কবে কার সাথে বাম তাকে দেখা গেছে, কাকে মেসেজ করেছে, কার সাথে ছবি আছে, কার সাথে লিভ টুগেদার করতে বা কি এই যে চরিত্র হনন, এই চরিত্র হননের মাধ্যমে তার যে মানবিক মর্যাদাটা, আ যে তার যে হিউম্যান ডিগনিটি সেটা তাকে তাকে মানুষ থেকে একটু নিচে নামায় দিতে পারলে, মানুষের মর্যাদাটা থেকে তাকে একটু নিচে নামায় দিতে পারলে তখন তাকে জবাই করে ফেলা, তার খুনটাকে একটা জাস্টিফিকেশন দেয়া যায়। সে তো মানুষই না। আরে একটা ওই লোক মরছে তাতে কি হইছে? সে তো মানুষই না কোনো। এই জিনিসটা আমরা বহু বছর ধরে বাংলাদেশের ইসের ভিতরে দেখে আসতেছি। যেমন ধরেন এই জিনিসটা শুধু বাংলাদেশে না, এটা ইউরোপেও এই যে ২য় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদেরকে যখন মারা হয়েছিল তখন কিন্তু হিটলার এবং তার যে আ আ মানে বাহিনী, তার যে প্রচার মাধ্যম এইভাবেই প্রচার করেছিল যে ইহুদিরা তো মানুষই না। ওরা আবার মানুষ কিসের? মানুষ না এটা যদি এস্টাবলিশ করা যায়, তারা আমাদের অংশ না এটা যদি এস্টাবলিশ করা যায় তখন তাদেরকে হত্যা করাটা খুবই ইজি হয়। এই জিনিসটা থেকে কিন্তু আমরা মানে বের হতে পারতাম যদি আমাদের এখন যারা ক্ষমতায় আসছে, যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এই যে মানে ডক্টর ইউনূস কিন্তু নিজে কিন্তু মানে একজন মানে উনার যদি পুরা জিনিসটা আমরা দেখি যে উনি মেয়েদেরকে নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করেছেন। অত্যন্ত অসাধারণ কাজ। মেয়েদেরকে ছোট, ছোট ঋণ দিয়েছেন। সেটা দিয়ে তারা সেলাই মেশিন কিনেছে, গরু কিনেছে, স্বাবলম্বী হয়েছে। চমৎকার অসম্ভব গুরুত্বপূর্ণ কাজ। ইউরোপের বড়, বড় বিশ্ববিদ্যালয়ে আমি দেখি ইউনুস সেন্টার আছে। আমি অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছি। সেখানে আমি দেখেছি ইউনুস সেন্টার আছে আলাদা করে এবং ডক্টর ইউনুসকে কি রকমের সম্মান করা হয় ইউরোপের একেকটা ইউনিভার্সিটিতে একেকজন প্রফেসর আ
ডক্টর ইউনূসকে কি পরিমাণ সম্মান করে সেটা আমার নিজের চোখে দেখা। হ্যাঁ? আমি জানি যে উনি একাডেমিক যে মানে ইয়াটা আছে, এনভায়রনমেন্ট টা আছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। উনাকে অসম্ভব সম্মান করা হয়। উনি কিন্তু যদি এই বাঙালির যে স্বভাবসুলভ চরিত্র যে এই হিপোক্রিসিটা বাদ দিয়ে যদি তিনি সঠিক কথাটা মানে মন খুলে বলে দিতে পারতেন, যেটা উনি মনে করেন, যেটা আসলে মানুষের অধিকার সেটা যদি উনি পরিষ্কার করে বলে দিতে পারতেন, তাতে যদি দেখেন তাতে যদি তাকে মনে করেন ক্ষমতা থেকে নামায় দিল, কি বা এমন উনার ক্ষতি হয়ে যাবে, তাই না? তার এমন কি ক্ষতি হবে? যে তার তো মানে পাওয়ার আর কিছু নাই, বাকি নাই। সে নোবেল পুরস্কার পেয়েছেন। পৃথিবীর বড়, বড় বিশ্ববিদ্যালয় তাকে সম্মান করে। সারা পৃথিবীতে তিনি সম্মানিত। তিনি যদি এখন বলেন যে বাংলাদেশে সমকামীদের অধিকার রক্ষার জন্য আমরা আইন করব এবং সমকামীরাও আমাদের অংশ। তাদেরকেও তাদের সমান অধিকারটা দিতে হবে। তাদেরও বেঁচে থাকার অধিকার, তাদেরও পার্টনার চুজ করার অধিকারটা দিতে হবে। এটা যদি উনি স্ট্রেইট বলেন, তাহলে মেক্সিমাম যেটা হইতে পারে উনাকে সরায় দেয়া হইতে পারে। এটা সরায় দিলেও বা উনার কি এমন ক্ষতি হবে? উনার তো তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু এই কথাটা যদি উনি বলতে পারেন, এই কথাটা যদি উনি বলতে পারতেন বা তিনি যদি বলতেন যে বাংলাদেশে আস্তিকরাও থাকবে, নাস্তিকরাও থাকবে। বাংলাদেশে আহলে হাদিসরাও থাকবে। আবার মাজার যদি কেউ পূজা করতে চায়, সেও পূজা করতে পারে। যাও তোমরা এবং কাদিয়ানীরাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশে থাকবে। দেখি যে তাদেরকে কে আমি ক্ষমতায় থাকাকালীন সময়ে এইরকম তাদের বিরুদ্ধে কোনো করা যাবে না। তাদেরকে আ মানুষের মর্যাদা থেকে নিচে নামায় দেয় এরকম কোনো কাজ করা যাবে না। এবং আমরা আইন করব যে প্রত্যেক মানুষের এই অধিকারগুলা থাকবে। এই কথাগুলো যদি তিনি স্ট্রেইট বলতে পারতেন, তিনি কিন্তু তিনি এখন আমি দেখছি যে বাংলাদেশের যে ইসলামপন্থী তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন এবং তাদের একটা সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। যেটা শেখ হাসিনাও একই কাজ করেছিল। যেই ভুল এখন ডক্টর ইউনূস করতেছেন। উনি ভাবতেছেন যে এই মোল্লা মুন্সিদেরকে এদেরকে মাথায় একটু হাত-টাত বুলায়ে এদেরকে যদি আমি মানে ইসের ভিতরে রাখতে পারি, তাহলে এরা আর আমার বিরুদ্ধে কথা বলবে না। এরা আমার ইসে থাকবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এই কয়েকদিন আগে যারা ডক্টর ইউনূসকে সুদের ব্যবসায়ী বলতো, মায়ের সাথে ডটকারি বলতো, এটা সেটা গালিগালাজ করতো, বাজে তাকে এমন নোংরা গালিগালাজ করতো। তারা এখন গিয়ে তার সাথে মিটিং করতেছে। আমি সেদিন ফেসবুকে দেখলাম তার সাথে মিটিং করতেছে। মামুনুল হক থেকে শুরু করে এরা মানে মিটিং করতেছে। তার মানে জিনিসটা কি যে তাদের ইসলামপন্থীদের চরিত্র কিন্তু মানে পট করে হয়ে যেতে ১ মুহূর্ত সময় লাগবে না। গত কয়েকদিন আগে যেই আহমদুল্লাহকে আমরা দেখতাম হাসিনার পা চাটতো, এসালাম যে আছে তাদের পা চাটতো, তাদের পা চাটা গোলাম ছিল। একদম মানে আ নিচু শ্রেণীর মানে গোলাম ছিল। ৫ আটা গোলাম ছিল সে। সে এখন মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে এখন সোচ্চার কণ্ঠস্বর হয়ে গেছে। হ্যাঁ? আ এই জিনিসগুলা আমরা দেখেছি যে শেখ হাসিনার সময় এই ঘটনা ঘটেছে। শেখ হাসিনা যতই হেফাজতকে রেল লাইন মানে জমি দেক, মাদ্রাসা করার জমি দেক বা টাকা-পয়সা দেখ। এরা কিন্তু ঠিকই জানে যে কোথায় কি করতে হবে, কোন জায়গায় গিয়ে পল্টি নিতে হবে, এরা কিন্তু খুব ভালোভাবে জানে। ডক্টর ইউনূস পড়ে যাক, ডক্টর ইউনূস পড়ে যাওয়ার পরদিন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই হুজুররা গিয়ে মিছিল করবে, এই সুদের ব্যবসায়ী ইউনূস, এই সমকামীদের অধিকারের পক্ষে ইউনূস, এর ফাঁসি চাই। এইটা করবে। এখন যেহেতু ইউনূস ক্ষমতায় আছে, এখন এরা চেষ্টা করছে ইউনূসকে কোনভাবে আ প্রভাবিত করতে এবং ইউনূস ভাবতেছে, ওরা তো আমার কাছেই চলে আসছে। তাহলে তো ওরা আমার সাথেই আছে। আমরা সবাই মিলে এটা করব। এই যেই ভুল শেখ হাসিনা করেছিল, সেই ভুল একই ভুল ইউনূস করতে যাচ্ছে। ইউনূস যদি এইটা শুধুমাত্র বলতেন যে, বাংলাদেশে ইসলামপন্থীরাও থাকবে, নাস্তিকরাও থাকবে। হিন্দু যদি ধর্ম কেউ প্রচার করতে চায়, সেও প্রচার করতে পারবে। ইসলাম প্রচার করতে চাইলে সেও প্রচার করতে পারবে। এমনকি কেউ যদি নাস্তিকতা প্রচার করতে চায়, নাস্তিকতা প্রচার করতে পারবে। সবার এই অধিকার থাকবে। এইটুক স্ট্রেইট যদি মানে একদম সরাসরি যদি এই কথাগুলো তিনি বলে দিতেন, তাহলে কিন্তু হয়তো আমরা একটা সময় এরকম আশা করতে পারতাম যে একটা সময় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি আসবে যে একই টঙের দোকানে বসে একজন মুসলিম, একজন নাস্তিক, একজন হিন্দু ৩ জন মিলে বিতর্ক করবে। কেউ কাউকে আঘাত করবে না। প্রত্যেকেই নিজের যুক্তি দিয়ে আরেকজনকে হারাবার চেষ্টা করবে। কিন্তু কেউ কারো গায়ে হাত তুলবে না। চাপাতি দিয়ে কোপাবে না। এইটা আমরা দেখতে পাওয়ার একটা সম্ভাবনা হতে পারত। আসিফ ভাই, তো উনি তো শেখ হাসিনার চেয়েও কি মনে হয় না, শেখ হাসিনাকে আমরা জানি উনি একদম রাগ-ঢাক না করে উনার প্রতিশোধ পরায়ণ যে স্বভাবটা, সে মানে উনি ইউনূসরে চুবাবেন পদ্মায় ফেলে, এরকম কথাবার্তা বলতেন। ইউনূস একটু সিস্টেমেটিক ওয়েতে তিনিও তো প্রতিশোধ পরায়ণ। আর প্রতিশোধ পরায়ণ না হলে উনি তো এরকম করার কথা না। তো আমাদের একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের উপর হামলা হইছে, আমাদের অনেকেই হইছে। আমরা তো কারোর প্রতিশোধ পরায়ণতা করি না। আমরা আমাদের আদর্শ বইলা গেছি। আপনি জার্মানিতে থাকেন, আপনার যে পরিমাণ বুদ্ধিমত্তা, আপনি চাইলে তো ওইখান থেকে ওদের মধ্যে মারামারি লাগাই দিয়ে ৫-৬ জনের মানে এটা তো চাইলে করাই যায়। প্রতিশোধ পরায়ণ হইলে। কিন্তু উনি তো প্রতিশোধ পরায়ণ। উনার কাছ থেকে তো আর বেশি কিছু আশা মানে ঠিকই আছে। ধন্যবাদ আপনার মতামতের জন্য আসিফ ভাই। এইবার একটা সম্ভাবনার কথা আপনার কাছ থেকে জানতে চাই। আমরা সংশয়.com সম্পর্কে ভালো জানি। দর্শকদের যদি একটু দেখাই। সংশয়.com এটার মূল স্লোগান হচ্ছে চিন্তার মুক্তির আন্দোলন। আ দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি আ আ অনেকেই পড়তে চান না। কিন্তু যারা পড়াশোনায় আগ্রহী তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং অনেক আঘাত হামলার পরেও এটা টিকে আছে। আসিফ মহিউদ্দিন ভাই জানতে চাই, সংশয়.com এ কি আপনি ভিডিও সংযুক্ত করবেন কিনা বা এই ধরনের ছোট ভিডিওর বা অন্য এটাকে আরো ইনোভেট করার জন্য আপনি নিরলস পরিশ্রম করছেন এটা জানি। আরো কিছু আছে কিনা আপনার প্ল্যানের মধ্যে এটাকে আরো সমৃদ্ধ করার জন্য?
আ হ্যাঁ, আমাদের প্ল্যানে আমার প্ল্যানে আরো কিছু আছে যে ছোট, ছোট ভিডিও সংযুক্ত করা। এখন আমরা যেই কাজটা করছি যে আ দেখেন একটা আন্দোলন তো অনেক বড় বিষয়। অনেক কিছু থাকতে হয়। কবিতা, সাহিত্য। এখন আমরা যেটা শুরু করেছি ধর্মবিরোধী গান তৈরি করা শুরু করেছি। যদিও এআই দিয়ে আপাতত আমরা তৈরি করছি। কিন্তু পরবর্তীতে আমরা চেষ্টা করব গায়কদেরকে দিয়েও এই একই গানগুলাকে আমরা কিভাবে আ তৈরি করতে পারি। অম এবং পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে ছোট, ছোট ভিডিও, ছোট, ছোট প্রশ্নের উত্তর বা ছোট, ছোট আলোচনা। আ বিভিন্ন ধরনের দর্শনের যে জটিল বিষয়গুলা, সেই বিষয়গুলাকে সহজভাবে বোঝানো। আ এবং যুক্তিবিদ্যা কাকে বলে? যুক্তি কাকে বলে? এই জিনিসটা নিয়ে সবচাইতে বেশি কাজ করা দরকার ছিল। বাংলাদেশের পাঠ্যপুস্তকে একদম মানে স্কুল লেভেল থেকেই এই জিনিসগুলা ঢোকানো দরকার ছিল যে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয়। কোনটাকে যুক্তি বলে, কোনটাকে সঠিক মানে আ ভ্যালিড আর্গুমেন্ট বলে, কোনটাকে সাউন্ড আর্গুমেন্ট বলে, কোনটাকে কুযুক্তি বলে, কোনটাকে লজিক্যাল ফ্যালাসি বলে। এই জিনিসগুলা ছোট থেকেই শেখানো দরকার ছিল। যে ছোটবেলা থেকে যদি এই জিনিসগুলা শেখানো হতো, তাহলে কিন্তু অনেক মানুষ আ এই জিনিসগুলা কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে। অন্যান্য ক্ষেত্রে যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসগুলা খুব চমৎকার কাজে লাগে। আপনি যখন একজন প্রোগ্রামার হবেন তখন আপনি দেখবেন যে এগুলা কিভাবে খুব সুন্দরভাবে কাজে লেগে যাচ্ছে। এই জিনিসগুলা দরকার ছিল করা কিন্তু এই জিনিসগুলো আমরা করতে পারিনি। এখন যেটা আমাদের প্ল্যান যেটা সেটা হচ্ছে যে ধীরে, ধীরে আমরা আ অ্যা বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে কিভাবে এই জিনিসগুলা শেখানো যায়। মানে যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করাটা শেখানো যায়। যুক্তি জিনিসটা আসলে কি? এবং আমাদের যে আসলে অন্ধবিশ্বাসের বিপরীতে যে যুক্তি এবং আ আলোচনা সেটাকেই যে আমাদের প্রমোট করা উচিত এবং বিজ্ঞান ভিত্তিক আ বিজ্ঞান মনস্ক একটা প্রজন্ম তৈরি করা যারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করতে শিখবে। এরকমের একটা সেকশন আমরা তো আমাদের তৈরি করার ইচ্ছা আছে। কিন্তু সত্য কথা হচ্ছে যে ইউরোপের জীবন খুবই আ ব্যস্ত জীবন। হুম? আমরা যারা ইউরোপে থাকি তাদের কাজের পরে এবং অন্যান্য সবকিছুর পরে খুবই অল্প সময় আমরা পাই। এখন আমার যে ব্যক্তিগতভাবে আমার অনেক বইও পড়তে হয়, অনেক পড়ালেখার কাজও আছে আমার। সেগুলা করার পরে আর খুব বেশি সময় আমি পাই না। কিন্তু একটা সময় যদি আমি একটু সময় পাই তাহলে আমি আবার নতুন করে এমন একটা জিনিস তৈরি করতে চাই যেখানে এই ছোট, ছোট ভিডিওগুলা একত্রিত হবে এবং একই সাথে বাচ্চাদের জন্য নতুন একটা সেকশন বাচ্চাদেরকে কিভাবে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা যায়, যুক্তিবাদী মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা যায় এবং বাচ্চাদের ভিতরে সাম্প্রদায়িকতা আমি এই জিনিসগুলো বাংলাদেশের মানে বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদের মধ্যে দেখি। আমি অনেক ভিডিও দেখি মানে রিলের ভিতরে ভিডিও দেখি, Facebook এ YouTube এ ভিডিও দেখি। যে সেদিনও দেখলাম যে আ এটা দেখিয়েছি আগে যে একটা বাচ্চাকে জিজ্ঞেস করছে যে, "কোন ক্রিকেটারের সাথে দেখা করতে চাও?" সে বলতেছে, "মাশরাফির সাথে দেখা করবে, ওর সাথে দেখা করবে।" কিন্তু আরেকটা ক্রিকেটারের সাথে দেখা করবে না কারণ সে তো হিন্দু ক্রিকেটার। আপনার কথা হিন্দু শোনা যাচ্ছে না। লিটন দাস। হ্যাঁ, জি, জি। হ্যাঁ, লিটন সে তো দাসের সাথে দেখা করবে না কারণ সে তো হিন্দু। এবং আমরা দেখলাম যে ভারতের পতাকা পাড়ানোর ক্ষেত্রে বাচ্চাদের ব্যবহার করা হচ্ছে। মানে ওরা জানে না কোনটা ভারত, কোনটা পাকিস্তান, কোনটা কি। মানে এই কাজগুলো হয় আসিফ ভাই। জি, এবং ধন্যবাদ। আমি দেখলাম এ এবং জি। আরেকটা জিনিস যে আমি দেখলাম যে রবীন্দ্রনাথের যে ভারতের যে জাতীয় সংগীত, এটা নিয়ে ট্রল করা হচ্ছে, এটা নিয়ে ফাইজলামি ঠাট্টা মশকরা নাটক বানানো হচ্ছে যেটা বাচ্চা, বাচ্চা ছেলেরা করছে। কিন্তু জনগণ মন এটা অসাধারণ আমার কাছে আমার শোনা অসাধারণ গানগুলোর ভিতরে একটা এবং এটা রবীন্দ্রনাথের মানে বাঙালি একজন কবির লেখা যেই গানটা ভারতের জাতীয় সংগীত, বাংলাদেশেরও জাতীয় সংগীত রবীন্দ্রনাথের লেখা। এত চমৎকার একটা গান নিয়ে এখন ট্রল করতেছে এটা দেখে মা মানে কি বলবো? বলার মতো ভাষা পাই না। মানে জনগণ মনর শুনতে যতটা সুন্দর লাগে, গাইতে যতটা সুন্দর লাগে, আরেকটা বিষয় দেখেন অনেকগুলো প্রদেশের নাম, প্রায় সবগুলো প্রদেশের নাম আছে। শুধু নাম কেন? এটা এমনভাবে রবীন্দ্রনাথ ভাষার ব্যবহার করছেন। আপনি বাঙালি হন, আপনি হিন্দিভাষী হন, আপনি তামিল হন, মানে আপনার কিন্তু এই গানটা গাইতে বা গানের শব্দগুলো কি এটা বুঝতে কোনো অসুবিধা নাই। চোখ বন্ধ করে দেখেন আপনার কাছে মনে হবে বাংলার মতো। একটু যদি জনগণ মন ওইভাবে আরকি বাংলা অ্যাকসেন্ট এ করি। মানে শব্দগুলো এত চমৎকার এবং নিখুঁত। সত্যি একজন হিন্দি অসাধারণ। ভাষীও ভাববে যে এটা হিন্দি ভাষায় লেখা, বাংলা ভাষী ভাববে এটা বাংলা ভাষায় লেখা। কেউ বুঝতে পারবে না যে রবীন্দ্রনাথ এখানে কি চালাকিটা করে দিছে, তারা বুঝতে পারবে না। কি চমৎকার! যাই হোক এটা এটা আসলেই খুব দুঃখের যে এটা নিয়ে ট্রল করে। আচ্ছা আসিফ ভাই এখন এমন একটা প্রসঙ্গে মানে আপনি একটু আগে কিছুটা নাম নিচ্ছিলেন। আমি একদম খোলাখুলি বলি পিনাকি ভট্টাচার্য। খুবই ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার। আমরা তাকে মানে আমি তখন বারবার বলি যে আমি অনুজ ছিলাম। অনেককে ফলো করতাম। তার লেখা ফলো করতাম আর অনেককে তাকে নিয়ে অনেক লেখালেখি আমি দেখেছি। তাকে আসলে সোজাসাপটা ব্লগার, অ্যাক্টিভিস্ট, নাস্তিকরা টাউট ছাড়া আর কিছু ভাবতেন না। এবং উনি যে ওইখানে কুতুব হইতে আসার চেষ্টা এবং সেখান থেকে যে তার এক প্রকার এটা শব্দটা ব্যবহার আর করলাম না। মানে বুঝতে পারছেন যে যেভাবে তাকে ওখান থেকে তাড়াইয়া দেওয়া, কানে ধরে সরাইয়া দেওয়া যে, "যা ভাগ এখানে টাউটের বা তালেবরের জায়গা নাই।" কিন্তু তিনি এখন দেখতে পাচ্ছি একটা ধর্মের মধ্যে আর রাগ-ঢাক না করে মুমিন মুসলমানরা বলতেছেন যে পিনাক্কি ভট্টাচার্য এই সময়ের আবু তালেব। তিনি তালেব না তালেবর এইটা একটা বড় বিষয়।
অতীতে তো তাকে দেখতাম যে সরাসরি তিনি কোন ধর্মে বিশ্বাস করেন না। এখন তাকে দেখা যায় অন্ততপক্ষে তিনি যে ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, এটা তিনি বলেন না। আবার যখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, তখন তিনি হিন্দু হয়ে বলেন, "আমি তো হিন্দু। দেখো আমি হিন্দু হয়ে বলতেছি, আমি ব্রাহ্মণ হিন্দু হয়ে বলতেছি, সব ঠিকঠাক আছে।" এই লোকটার ব্যাপারে যদি একটু আমাদের সচেতন করতেন আরকি এই প্রজন্মের অনেকে। জি। এখন এই লোককে নিয়ে বলতে গেলে তো বিরাট ইতিহাস বলতে হয়। সেই শুরু থেকেই ইতিহাস বলতে হয়। যখন ব্লগ জগতে যখন ১ম আসে, তখন তো আমরা তখন ছিলাম সিনিয়র ব্লগার। একটু অপেক্ষাকৃত নবীন ছিল সেই জায়গায়। নবীন এসছে, নতুন ব্লগার এসছে। তখন কয়েক বছর ব্লগিং আমাদের হয়ে গেছে। তখন আমরা মোটামুটি পত্র-পত্রিকায় আমাদের ছাপা-টাপা হয়েছে। এইজন্য আমরা একটু আ পপ মানুষজন আমাদের নাম-টাম জানে। সে সেই সময়ে ব্লগিং এর সাথে যুক্ত হয়েছিল। পিনাকি ভট্টাচার্য সম্পর্কে বলতে গেলে একটা বিষয় বলা দরকার, শুরুতেই বলা দরকার। আ পিনাকি কিন্তু আ আমি যখন আক্রান্ত হয়েছিলাম, এই কৃতজ্ঞতা আমি সবসময়ই স্বীকার করি। পিনাকি কিন্তু আমি যখন আক্রান্ত হয়েছিলাম যেই রাতে, সেই রাতে কিন্তু পিনাকি ভট্টাচার্য তিনি অনেক আ দৌড়াদৌড়ি করেছেন আমার জন্য, আমার মানে জীবন রক্ষার জন্য এবং আ ঢাকা মেডিকেলে ফোন করে আমার সিট এবং আমাকে কিভাবে রক্ষা করা যায়, আমার জীবন কিভাবে রক্ষা করা যায় এটার জন্য তিনি অনেক ছোটাছুটি করেছেন, দৌড়াদৌড়ি করেছেন। এটার কৃতজ্ঞতা আমি আ সবসময় আমার একটা লেখাও আছে এটা নিয়ে, ওই দিনের ঘটনা নিয়ে। সেখানে আমি এটা লিখেছিলাম। আবারও বলে দিচ্ছি যে পিনাকি ভট্টাচার্যের প্রতি কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার একটা কৃতজ্ঞতার জায়গা আছে। সে আমার জীবন রক্ষার জন্য তার পক্ষে যতটুকু সম্ভব সে সবটুকু করেছিল সেই রাতে। সেই বিষয়ে আমি তার কাছে কৃতজ্ঞ। কিন্তু তার যে রাজনৈতিক মতাদর্শ বা তার যে চিন্তাভাবনা, তার যে চিন্তাভাবনার যে পরিবর্তন সেটা তো আমাদের একদম চোখের সামনে ঘটে যাওয়া জিনিস। যেটা হচ্ছে একদম আ সে নিজে একজন শাহবাগী। সে নিজে একজন আ মানে শাহবাগে মানে মানে হেফাজতিরা যেন ঢুকতে না পারে। হেফাজতিদেরকে কিভাবে পিটায় বের করতে হবে সেই জিনিসগুলার প্ল্যানকারী লোক ছিল পিনাকি। এবং সে সেই জিনিসগুলা এসে আমাদেরকে বলতো সেই সময় যে ওরা আসলে কি করতে হবে, ওদেরকে পিটায় কিভাবে এখান থেকে বের করতে হবে। পরবর্তী সময়ে দেখা গেল সে ধীরে পরিবর্তন হওয়া শুরু করলো এবং ধীরে সে এখন একদম মানে এখন আমি যেটা যে তার যে ডেডিকেশন এইটা কিন্তু প্রশংসার যোগ্য। যে সে ডেডিকেশন এর সাথে কাজ চালায় যাচ্ছে এবং আ একই কাজ সে চালায় যাচ্ছে। এইটা আমি অস্বীকার করি না। এটা প্রশংসার যোগ্য। কিন্তু সে যেই কাজগুলা করতেছে সেটা তো পরিষ্কার যে সে খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের প্রগতিশীলদের মধ্যে সে আসলে কোন জায়গা পাবে না। সে আসলে সেখানে নেতা হওয়া তার পক্ষে সম্ভব না। কারণ তার সেই যোগ্যতা নাই। হ্যাঁ? বাংলাদেশের প্রগতিশীলদের মধ্যে যারা আছে অলরেডি, অনেক বড় মানুষজন অলরেডি আছে এবং অনেক বড় মানুষ লাইনে আছে যে তারাও আ মানে একটা বড় কিছু একটা হবে। বড় একটা ক্যারেক্টারে পরিণত হবে। প্রগতিশীল আন্দোলনের বড় একটা মুখপাত্রতে পরিণত হবে। অনেকে লাইনে আছে, অনেকে অপেক্ষা করছে কবে সে সেখানে যেতে পারবে। সেখানে পিনাকির সিরিয়াল ছিল অনেক পিছনে। ওইখানে কোন সম্ভাবনাই ছিল না। সেখানে উপর পর্যন্ত সে যেতে পারবে সেই সম্ভাবনা তার কখনোই ছিল না। সে যখন এটা বুঝতে পেরেছে যে সে সে একসময় প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিল। সেকুলার আন্দোলন, প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিল। যখন সে ধরতে পেরেছে এটা যে এইখানে সে কখনো উপরের দিকে উঠতে পারবে না। সে সবসময় তাকে ওই জায়গাতেই থাকতে হবে এবং তার উপরে অনেক মানুষ থাকবে। সে দেখতে পেয়েছে যে আরেকটা জায়গা আছে একদম ফাঁকা। যেখানে ফাঁকা মাঠে গোল দেয়া যাবে। যেখানে তেমন কোনো বুদ্ধিজীবী নাই আসলে। হ্যাঁ? যেই কয়েকজন হাতে গোনা বুদ্ধিজীবী আছে তারাও তাদেরকেও এমন মানে ইসের উপর রাখা হয়, মানে সমালোচনার উপরে রাখা হয় যে ওইখানে সে যদি যায় তাহলে সে একদম আম যেই বনে বাঘ থাকে না সেই বনে শিয়াল রাজা হয় না? সে সে সেই বনটাকে বেছে নিয়েছে যে এই বনে তো আমি গেলে আমি তো শিয়াল, আমি তো সেই বনে গেলে রাজাই হতে পারবো। বাঘ না হই এই বনে তো আমি বাঘ হতে পারবো না কখনো। কিছুই হতে পারবো না কখনো। ওই বনেই আমি না হয় হই। সে এই কারণে ধীরে নিজের অবস্থানটা পরিবর্তন করে সেই বনে চলে গেছে এখন। যেই বনে সে রাজা হতে পারবে, সেই বনে সে রাজা হচ্ছে এবং রাজা হওয়ার সম্ভাবনাও তার তৈরি হচ্ছে। এবং এটা করার জন্য তার যা করা দরকার, এখন আমি দেখতে পাচ্ছি যে যা করা দরকার, যতটা নিচে নামা দরকার, যতটা মানে বাটপারি করা দরকার, যতটা মানে ইচ্ছামি দরকার, সে কোন কিছু করতে আর বাদ রাখতেছে না। সে একেবারে প্রত্যেকটা কাজ সে করতেছে। সবচাইতে মানে আ আ এই জিনিসটা আবারও না, এই জিনিসটা না হয় আমি উঠাইলাম না। যে তার সম্পর্কে কিন্তু অনেক জায়গা থেকে আমরা জানি যে সে রয়ের এজেন্ট, হ্যাঁ? যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই। ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু তার একসময়ের প্রেমিকা, সে কিন্তু তার যে গোপন যে চি চিঠিপত্র, তার যে Facebook এর যে কনভারসেশন সেগুলো কিন্তু ফাঁস করেছে তার একসময়ের প্রেমিকা। তো যে যেই প্রেমিকা বসনিয়াতে থাকে সেই প্রেমিকা কিন্তু সেগুলো প্রকাশ করেছিল। এখন সেগুলো সত্য মিথ্যা আমরা জানি না কিন্তু সেটা যদি সত্য হয় তাহলে তো এটা একটা বিপজ্জনক ক্যারেক্টার। এ হচ্ছে বাংলাদেশের যেই সাধারণ ধর্মান্ধ মুসলমানরা আছে তারা তো এত কিছু আসলে চিন্তা করতে পারে না। তারা এত কিছু যুক্তি দিয়ে চিন্তাভাবনা করা তাদের পক্ষে আসলে সম্ভবই না। তারা উত্তেজনায় সবসময় আবেগে উত্তেজনাতে তারা ফুসফুস করতে থাকে। এই বুঝি আমার ইসলামকে বেধি কে 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 মানে ইয়া করে দিল। এই বুঝি আমার ইসলাম গেল। ইসলাম গেল। এই রকমের একটা রব উঠানো
সে দেখতে পেয়েছে যে এই কাজটা খুব সহজ। খুব সহজে এই কাজটা করলে নিজের ক্ষমতা প্রদর্শন করা যায়। তার আসলে এখন ইচ্ছা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে তার এখন ইচ্ছা হচ্ছে সে তাকে কেন উপদেষ্টা পরিষদে নিল না। সে এত মানে প্যারিস থেকে এত মানে রক্ত দিল, প্যারিস থেকে এত রক্ত দিল। সে প্যারিস থেকে এত বিপ্লব করল। প্যারিস থেকে সে এত কিছু করল কিন্তু তাকে উপদেষ্টা করল না। এখন সে যেটা চেষ্টা করছে আমার কাছে মনে হয় সে জাস্ট উপদেষ্টাদের কাছে নিজের শক্তির প্রমাণ দিচ্ছে যে আমারে উপদেষ্টা না করলে দেখো তোমাকে দেশে এটা কিছু করে ফেলামু। আমি কিন্তু অসুবিধা আছে। আমারে তাড়াতাড়ি একটা কিছু করো, উপদেষ্টা বানাও বা একটা পত্র দাও, নাহলে কিন্তু অসুবিধা আছে। সে জাস্ট তার ক্ষমতার প্রদর্শনটা করতেছে। বাংলাদেশের এই অশিক্ষিত মূর্খ মানে মাদ্রাসার কিছু ছেলেপেলে এদেরকে দিয়ে এই ক্ষমতার প্রদর্শনটা করতেছে। এইটা যদি সরকার যদি মনে করে যে এই রকমের জিনিসকে আ কিন্তু আসলে এখন আর লাইটলি নেয়ারও কোনো স্কোপ নাই। এই জিনিসগুলো এখন মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে। বাংলাদেশে একটা বিপুল জনগোষ্ঠী আছে যারা সবসময় আ এই কাজ করবে। যখন এই যে মব যখন উম তৈরি হয়ে যায় তখন মবকে কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে কোনো মানবিক চিন্তা ভাবনা দিয়ে আপনি থামাইতে পারবেন না। তারা কিন্তু কাজ করে ফেলবে, ঘটনা ঘটায় ফেলবে। এবং তারা এমন কিছু নাই যে এত হিংস্রতা তারা দেখাবে, এত বর্বরতা তারা দেখাবে। একটা মব এই যে যেটা আমরা বাংলাদেশের যে পুলিশদের উপরে যে আক্রমণ হয়েছিল এই যে এই আন্দোলনের সময়, সেই সময় আমরা দেখেছি পুলিশকে মেরে তারা মানে উল্টা করে ঝুলায় রেখে দিছে, পুড়ায় দিছে, পুরো থানা পুরা পুড়ায় দিছে। এই মবের এই বিচার কিন্তু ভয়ংকর। এগুলাকে যদি থামানো না যায়, সরকার যদি এই জায়গায় মানে গুরুত্ব না দেয়, তারা যদি এটাকে মনে করে এটা কোনো না কোনোভাবে তারা সামাল দিতে পারবে। না, এটা কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকবে। এবং আমি এটা সাবধান করে দিচ্ছি যে সরকারকে সাবধান করে দিচ্ছি। এই জিনিসটাকে খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হবে। এই মব যখন পাগলামি শুরু করে মবের বিরুদ্ধে তখন শক্তি প্রয়োগ করা ছাড়া উপায় থাকে না। যদি আপনারা এই মনে করেন এই মবকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, মবকে কেউ কখনো কন্ট্রোল করতে পারে নাই। সারা পৃথিবীতে এরকমের কোনো উদাহরণ নাই যে মব যখন আসে তখন সবাইকে কিন্তু এবং তাদের বর্বরতার কোনো সীমা থাকে না। এবং দেখা যায় একটা ভালো মানুষ সেই মবের ভিতরে আছে, সেও এমন বর্বর কাজ করতেছে, এমন ভয়ংকর কাজ করতেছে যেটা কল্পনাতীত। এটা এই ক্যারেক্টারের কাছ থেকে আপনি কখনো আশাই করেন না। সেই কাজটা ঘটায় ফেলবে মবের ভিতরে থাকলে। মব সাইকোলজি একটা ভিন্ন জিনিস। মবের ভিতরে থাকলেই মানুষের চিন্তাভাবনা একদম বদলে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। এই কারণে এদেরকে কন্ট্রোল করাটা খুবই জরুরি বাংলাদেশ বর্তমান সরকারের জন্য। আর যদি তারা কন্ট্রোল করতে না পারে তাহলে তাদেরও তো অবস্থা খারাপই হবে। অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। আমি আ আবার সেই ব্যক্তির ব্যাপারে ২-৩ টা লাইন যুক্ত করতে চাই। তার খণ্ডকালীন যে বন্ধু তিনি আরো কিছু অভিযোগ করেছিলেন। আসলে কোনটাই আমাদের পক্ষে ভেরিফাই করা সম্ভব না। কারণ তিনি র এর এজেন্ট কিনা তার আচরণ দেখলে মনে হয় কোন না কোন এজেন্ট। এখন এটা র, মোসাদ, সিআইএ, ডিজিএফআই আমি জানি না। আর তার বিশেষ অঙ্গের ব্যাপারে তো আমরা তখন তাকে বলতে পারি না ভাই এটা কিরকম? বা তার যে গোপন ছবি তিনি ফাঁস করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি উলঙ্গ। মানে নিজের ছবি আয়নায় তুলেছেন। তো এগুলো আসলে ওই আলামতগুলো থেকে বোঝা যায় যে তিনি যা বলছেন যে একদম যে ভ্রান্ত তা না, কিছুটা আছে। যাই হোক তিনি কি মানুষের কাছে কি করছেন সেটা তো আসলে সুস্থ চিন্তার মানুষের কাছে স্পষ্ট। খুবই দুঃখজনক আমাদের এরকম একটা ক্যারেক্টারকে দেখতে হয় এবং এখন ওই লাল সালুরা বা যোগেন মন্ডলরা আ বুক চাপড়ে তারা অনেক কথা বলে এবং আমি জানি না তিনি দেশে কেন যান না। হ্যাঁ, তার এই উপদেশটা বানাইতেছে না। তো উনি তো নিজ উদ্যোগে দেশে যাইতেই পারেন। বা আরেকজন ওই যে আমেরিকা থাকেন সাংবাদিক দাবি করেন। তিনিও বলেন না দেশে যাব না। মানে তারা বাইরে বইসা এই ধরনের মানুষকে হত্যা, হুমকি, ঘৃণা ছড়াচ্ছেন আরকি। যাই হোক এগুলা মানুষের কাছে স্পষ্ট হবে। আমরা একদম শেষের দিকে আসিফ ভাই। যদি ২ টা প্রশ্ন রাখি। একটা হচ্ছে আপনার পরামর্শ বা সাজেশন, আরেকটা হচ্ছে সম্ভাবনা। ধর্ম যেহেতু আমাদের দেশে অনেক বড় একটা সমস্যা, এটার বিলুপ্তি হলে কবে হইতে পারে বা এটা দুর্বল কবে হইতে পারে? এটা ১ম প্রশ্ন এবং ২য় পরামর্শ বা সাজেশন যারা অনলাইনে অ্যাক্টিভ আছেন, অনেকেই কথা বলছেন ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে। তাদের ব্যাপারে আপনার সাজেশন বা পরামর্শ। এটা দিয়ে যদি আপনি শেষ করেন আসিফ ভাই। আচ্ছা, এটা আমি এই সাজেশন আগেও দিয়েছি যে বাংলাদেশে থেকে যারা এই কাজগুলা করেন বা এইগুলা নিয়ে নানা ধরনের প্রশ্ন করেন, আ এই কাজগুলা করার সময় সবসময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে করবেন। কারণ এমন কাউকে প্রশ্ন করবেন না, আ যেটাতে আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হয়। আপনার জীবন অত্যন্ত মূল্যবান। আ এইটা কাউকে প্রশ্ন করতে গিয়ে এই জীবনটা হারাবার কোনো মানে নাই। এবং এটা আমাদের আন্দোলনের কোনো লাভও করবে না। আমাদের কোনো লাভ নাই এতে, লাভ হবে না। আমাদের ক্ষতি হবে। যদি আপনি আক্রান্ত হন তাহলে আমাদের আন্দোলনের ক্ষতি হবে। তো এই কারণে আপনারা যারা বিভিন্ন ধরনের কাজ করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন তোলেন বা বিভিন্ন ধরনের সমালোচনা করেন, তারা অবশ্যই নিজেদের পরিচয় গোপন রেখে এই কাজগুলো করবেন। এটা আমি আগেও বলেছি অনেকবার, এখনো বারবার বলছি যে নিজের আইডি দিয়ে আ যেখানে সেখানে যেটা সেটা এমনকি আপনাকে যদি উত্তেজিত করার চেষ্টাও করে। আমি দেখেছি কিছু হিন্দু আ মানুষ আছেন বাংলাদেশের তাদেরকে আসলে মানে তাদের ধর্ম নিয়ে ১ম এ গালিগালাজ করা হয়েছে। পরে সে গিয়ে করেছে কি সেও ওই লোকের সাথে গিয়ে এই কনভারসেশন এ লিপ্ত হয়েছে। এবং সে তখন মানে মুহাম্মদকে বা আল্লাহকে কিছু গালিগালাজ করেছে। ১ম এ কিন্তু ওরা করেছে, তারপর সে পাল্টা প্রতিশোধ হিসেবে সেটা করেছে। এখন সে করেছে কি যে ১ম যে মুসলিমটা সে করেছে কি তার ওই মেসেজটা ডিলিট করে দিয়ে পরেরটা রেখে দিয়ে পরেরটা স্ক্রিনশট বানিয়ে সে প্রচার করা শুরু করেছে যে এই যে আমাদের ধর্মে আঘাত করেছে হিন্দু। সে বাংলাদেশে থেকে কত বড় সাহস সে বাংলাদেশে থেকে আমাদের নবী সম্পর্কে এই কথা বলছে। এই জিনিসগুলো আমি অনেকগুলা ঘটনা দেখেছি। এই কারণে যে জিনিসটা বলতে হবে যে এই ধরনের কথা, এই ধরনের জিনিস যারাই
যদি লেখেনও তাহলে আপনারা একটা ছদ্মনামে লিখবেন। আর এগুলা এই ধরনের কনভারসেশন এ যাওয়ারই আসলে কোন প্রয়োজন আমি দেখি না। তাদের সাথে এই মানে গালিগালাজ করে আসলে লাভটা কি হয়? কোন লাভ হয় না। তার থেকে ভালো হয় যদি আপনারা ধর্মের যে মানে গ্রন্থগুলা, সেই গ্রন্থগুলাতে আসলে এক্সাক্টলি কি লেখা আছে সেগুলা ধরে আপনারা যদি সেগুলা নিয়ে আলোচনা করা শুরু করেন, সেগুলা নিয়ে যদি আপনারা আ বিতর্ক করেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে আরো ভালো কাজ হয়, আরো জরুরি কাজ হয়। এটা হচ্ছে ১ নাম্বার কথা যে নিজেদের নিরাপত্তা সবাই নিশ্চিত করে এই কাজগুলা করবেন। অনলাইন অ্যাক্টিভিজম করেন অসুবিধা নেই। কিন্তু অবশ্যই নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তাটা বজায় রাখতে হবে। এইটা সবসময় মনে রাখতে হবে। আর আরেকটা যেন কি বললেন আসাদ ভাই? ধর্মের এই যে ভয়াবহতা, ধর্মের যে গুন্ডামি, ধর্মজীবীদের যে গুন্ডামি, এটা আর কত বছর পরে গিয়ে তারা নিজেরা বুঝে হোক, বাধ্য হয়ে হোক, ভালো হওয়ার চেষ্টা করতে পারে। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখন ১ম দিকে যেরকম রিঅ্যাকশন দেখতাম মুমিনদের মধ্যে থেকে আস্তে রিঅ্যাকশন কিন্তু কমছে। হ্যাঁ? আপনি এটা খেয়াল করেন কিনা? আপনার অভিজ্ঞতা কি আমি জানি না। কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় এটা এক আস্তে কমে যাচ্ছে। হ্যাঁ? আগে যে যদি আপনি যখন বলতেন যে মরুর ডাকাত, মানে আন্দোলন, মানে জ্বালাও পোড়াও, বাংলাদেশ ধ্বংস করে দাও। এখন মরুর ডাকাত বলছেন দিনের পর দিন। এসে হয়তো ২-৪ জন গালি দিয়ে যাচ্ছে। কিন্তু গালির সংখ্যাও কমে যাচ্ছে। গালির সংখ্যাও দিনে কমছে। তার মানে তারা অ্যাকসেপ্ট করতেছে যে হ্যাঁ, কেউ তাকে মরুর ডাকাতও বলবে। কিছু করার নাই। আমাদের কিছু করার নেই। আমরা তো আর মানে মোবাইল স্ক্রিনে চাপাতি দিয়ে কোপ দিতে পারব না। মোবাইল স্ক্রিনে চাপাতি দিয়ে কোপ দিয়ে লাভ হবে না। মোবাইলটা নষ্ট হবে শুধুমাত্র। এই যে তারা এখন বুঝতে পারছে যে এটা আসলে কিছু করার নাই। তাদের হাতে নাই, সবকিছু তাদের হাতে নাই। এবং তাদের এই উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি আল্লাহু আকবার বলে ৩ টা লাফ দিলেও কিচ্ছু হবে না কারো। হুম? আমরা এই মরুর ডাকাত বলেই যাব। এই জিনিসটা তারা ধীরে রিয়ালাইজ করতেছে এবং তারা অভ্যস্ত হচ্ছে। এই কথাগুলা শুনতে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে অনেক কাজই হচ্ছে। আমরা বলছি যে এই যে মোহাম্মদ যে কাজগুলা করেছে সেগুলো দিনের পর দিন আমরা বলছি। আগে অনেক গালিগালাজ আমাদের খেতে হতো। এখন আস্তে গালিগালাজ কমতে এখন একদম কমে একদম সংখ্যায় আগের মতো নাই আর। হ্যাঁ? যেটা আমি বলতে চাচ্ছি যে আগের মতো এত নাই। আছে, এখনো আছে। এখনো ইনবক্স করলে শত পাওয়া যায়। কিন্তু আগে যদি আ ৫,০০০ পাওয়া যেত এখন হয়তো ৩-৪০০ পাওয়া যায়। এরকম হয়েছে। তো আমার কাছে মনে হয় জি, যে এই ধর্মীয় অনুভূতিটা আস্তে ভোঁতা হচ্ছে। এই ভোঁতা করাটাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল যে এই ধর্মীয় অনুভূতি তোমরা ভোঁতা করো। এত যেন না থাকে যে তোমাদের তাসের ধর্ম, তোমরা ফু দিলেই তোমাদের ধর্ম পড়ে যায়। এটা যেন না হয়। তোমরা সহ্য করে দেখো যে এরকম জি। কথাও কেউ না কেউ বলবে, সেটা তোমাদের সহ্য করতে হবে। এই জায়গাটাতে আমরা আসলে আস্তে তাদেরকে নিয়ে আসতে পেরেছি। যদিও বাংলাদেশে এখনো অনেকেই চিৎকার চেঁচামেচি করে, অনেক ঘটনা ঘটে কিন্তু সংখ্যা কিন্তু কমেছে। যদি কমেছে। আপনি আসিফ ভাই একটু যুক্ত করতে স্ট্যাটিস্টিক্যাল চাই। হ্যাঁ, বলেন। একটু যুক্ত করতে চাই যে আমরা শেখ হাসিনার সময় দেখেছি অনেক মোল্লা মুন্সিরা মাইক-টাইক নিয়ে আরকি ব্যানার বানায়ে বলছে যে এই নাস্তিক, ওই নাস্তিকরা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এখন তারা বুঝে গেছে যে আন্তর্জাতিকভাবে বা অন্য কোন সভ্য দেশ ধর্মের সমালোচনাকে অপরাধ হিসেবে দেখে না। তাদের পেয়ারে সরকার। তারা বলতেছে লাইট খিলাফতি সরকার, ইউনূস সরকার। কোন মোল্লা কিন্তু মামুনুল হক সে সে মানে মোমেনদের কাছে বাঘ আরকি। তো সে কিন্তু কোথাও বলে নাই যে নাস্তিকদের ধরতে হবে, মারতে হবে, নিয়ে আসতে হবে। মানে তারা এটা কিন্তু আসলেই বুঝছে। জি, আসিফ ভাই। তারপরে ভবিষ্যৎ দিয়ে যদি আপনি শেষ করেন লাইভটা আজকে। জি। আরেকটা কথা এই মাত্র মনে পড়ল যে, এই যে পিনাকি আর নাদিয়া এরা নাকি ইউরোপিয়ান ইউনিয়নে আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করবে। সেটা সেই কত সালে মনে হয় ৩-৪ বছর আগে থেকে শুনে আসছি। আমি এখনো সেই মানে মামলার কাগজের জন্য অপেক্ষা করছি। কবে সেই মামলার কাগজ আসবে? কবে আমার বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়নে তারা ধর্ম অবমাননার অভিযোগে নাকি মামলা করতে যাচ্ছে। আজকে কালকের মধ্যেই নাকি মামলাটা করে দিবে এরকমের হুমকি-ধামকি আমাকে দিল পিনাকি এবং নাদিয়া। তো কিন্তু সেই চিঠি এখনো হাতে এসে পৌঁছালো না। যেই কিন্তু মজার বিষয় হচ্ছে ইউরোপে আ বাক স্বাধীনতা সংরক্ষিত, সাংবিধানিকভাবে সংরক্ষিত। এখানে ধর্মের বিরুদ্ধে মতামত দিলে কোন ধরনের কোন শাস্তি নাই। এটা হচ্ছে আ মানে এই জিনিসগুলা যখন বাংলাদেশেও আসবে, বাংলাদেশেও এই আইনগুলা হবে যে একজন মানুষ নিজের মত প্রকাশ করতে পারবে। সেটা যেরকমই হোক, আপনার যদি সেই মতটা পছন্দ না হয় বা আপনার যদি হ্যাঁ, আপনার আঘাত লাগতে পারে, আপনার মনে কষ্ট লাগতে পারে একজনের একটা মতামত শুনলে। আমারও অনেক মতামত শুনলে মনে কষ্ট লাগে। অবশ্যই লাগে। সেটার আপনি সমালোচনা করতে পারেন। বিরুদ্ধ একটা মত বা বিরুদ্ধে একটা যুক্তি আপনি উপস্থাপন করতে পারেন যে, তোমার এই মতটা কেন সঠিক না সেটার বিরুদ্ধে আমার এই মতটা আমি দিলাম বা এই যুক্তিটা আমি দিলাম। এছাড়া তাকে গায়ে আঘাত করা বা তার উপরে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেয়া, তাকে দমন-পীড়ন করা, ভয়ভীতি দেখানো, এইগুলা তো কোনো সভ্য সমাজে চলবে না। এবং বাংলাদেশেও যখন এই কালচারটা ডেভেলপ করবে তখন আমরা মনে করব যে একটা সময় বাংলাদেশে তাহলে ফিরে যাওয়ার এবং বাংলাদেশে আবারও দেখেন আমরা তো সবাই বাংলাদেশ থেকে এসেছি এবং আমরা বাংলাদেশের কথা চিন্তা করি। হ্যাঁ? বাংলাদেশের কথা আমরা ভাবি। এখন ইউরোপে আমি যেই শ্রমটা দিচ্ছি, সেই শ্রমটা কিন্তু আমরা সবাই বাংলাদেশেও দিতে পারতাম। বাংলাদেশে একটা চাকরি যদি করতাম, সেখানেও আমরা এই শ্রমটা অনেক প্রবাসী আছেন যারা বিভিন্ন দেশে থাকেন। বিভিন্ন দেশে বড় কোম্পানির সাথে যুক্ত আছেন, বড় কাজ করছেন। সেই কাজগুলো তারা বাংলাদেশে গিয়েও করতে পারত সবাই। এবং বাংলাদেশে গিয়ে যদি এরকমের একটা পরিস্থিতি তৈরি হতো যে আমরা সবাই মিলে আমাদের মতামত যাই থাকুক না কেন, প্রত্যেকেই তার মত প্রকাশ করতে পারবে। কিন্তু আমরা সবাই একসাথে নতুন বাংলাদেশ, যেই নতুন বাংলাদেশের কথা আমরা কিছুদিন আগে শুনলাম, সব ধরনের মানুষদেরকে নিয়ে ঐক্যের একটা
আ নতুন বাংলাদেশ সেটা কিন্তু আর হচ্ছে না। আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এখন আর সেইটা হচ্ছে না। এখন আবার দলাদলি শুরু হয়েছে। একটা দল বলছে দলের অমুক বিষয়। খারাপ, তমুক দল খারাপ। তার মানে হচ্ছে গিয়ে সেই জায়গাতে এবারও আমরা পৌঁছাতে পারলাম না। বারবার আমরা ব্যর্থ হচ্ছি। বারবার আমরা এটার জন্য অবশ্য আমাদের বাঙালির চরিত্রই দায়ী। এটা কিছু করার নাই। বাঙালির চরিত্র আ সত্য কথা হচ্ছে বাঙালি হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত এবং বাঙালি হচ্ছে গিয়ে একটা হিপোক্রেট একটা জাতিগোষ্ঠী। এটা হচ্ছে সত্য কথা। আমি নিজে বাঙালি, আমি নিজে জানি। আমার মানে জাতকে তো আমি ভালোভাবে চিনি। এই বাঙালি এটাই করবে। এটাই করা ছাড়া তাদের আর কিছু আসলে করার নাই। এই কাজই করবে। যেকোনো বিপ্লবকে তারা নষ্ট করবে, যেকোনো সংগ্রামকে তারা নষ্ট করবে। আ ময়লা করবে, নোংরা করবে, দলাদলি করবে, মারামারি করবে, তারপরে নষ্ট করে পুরাটাই নষ্ট করে দিবে। তাই আমি তো এসব আগেও আশাবাদী ছিলাম না, এখনো আশাবাদী না। কিন্তু যদি কখনো এরকমের হয় যে বাংলাদেশে এরকমের একটা নতুন বাংলাদেশ গঠন করার চিন্তাভাবনা যদি কেউ করে, তাহলে তো আমরা অবশ্যই সবাই যারা বিদেশে আছি তারা গিয়ে সবাই একসাথে মিলে আ কাজ করার চেষ্টা করব। বাংলাদেশকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, কিভাবে ডেভেলপ করা যায় সেইটার জন্য আমাদের ছোট, ছোট কন্ট্রিবিউশন তো আমরা রাখার চেষ্টা করব। কিন্তু সেটা আসলে আনফরচুনেটলি কখনো হবে বলে আমাদের জীবদ্দশায় কখনো হবে বলে মনে হয় না। কিন্তু আমরা আমাদের কাজ তো অবশ্যই চালিয়ে যাবো আসাদ ভাই। চেষ্টা করে যাবেন। অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। প্রায় ২ ঘন্টা ধরে দর্শক বন্ধুরা আমাদের শুনছিলেন। একটা চমৎকার বিষয় সংখ্যাটা ওই যে ৫,৫০০ মানুষ দেখছিলেন, তারাই ছিলেন। মানে দীর্ঘ সময় মনোযোগ দিয়ে শোনা। আমি কৃতজ্ঞতা জানাই দর্শক বন্ধুদের এবং পরে যারা শুনবেন তাদের কাছে অগ্রিম কৃতজ্ঞতা এবং আসিফ মহিউদ্দিন ভাই আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন। এত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। আমি আশা রাখি যে এটা আমাদের অনেককেই ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে সহায়তা করবে। আপনার প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। অনেক ভালো থাকবেন। আপনি এবং আপনার পরিবারের নতুন দিন সুন্দর হোক। আপনাকে অনেক ধন্যবাদ আসাদ ভাই। সবাই যারা দেখলেন এতক্ষণ ধরে আমাদের লাইভ, আমাদের আলোচনা, আ ব তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনারাও আ আমাদের সাথে যুক্ত হতে পারেন, নানাভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের আ যে ভিডিওগুলো আছে বা আপনারা নিজেরাও কাজ শুরু করতে পারেন। এইরকম এই যে আসাদ ভাই যেভাবে কাজ করছেন, আপনারাও যারা নতুন যারা আছেন তারাও যদি আস্তে, আস্তে উঠে আসেন, সবাই যদি আস্তে, আস্তে উঠে আসেন, তাহলে কিন্তু আমাদের আ মতো প্রতিবাদ করার যে কণ্ঠগুলা সেগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমরা আস্তে, আস্তে আরো শক্তিশালী হব। অনেক ধন্যবাদ আসাদ ভাই। জি, শুভরাত্রি।